হ্যালো ক্লাস 10-এর প্রিয় ছাত্রছাত্রীরা, আগের ভিডিওতে আমি এবিটিএ টেস্ট পেপারের 1002 পৃষ্ঠার যে অঙ্কের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি সলভ করেছিলাম। তো আজকে আমি 982 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি সলভ করব। তো আমি আগের ভিডিওতে অলরেডি বলেছি যে আমি শেষ থেকে শুরু পর্যন্ত আমি ধীরে ধীরে আমি যাব। তো তোমরা চ্যানেলটাকে ফলো করো, যারা যারা সাবস্ক্রাইব করেছো ধন্যবাদ, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, তাহলে আমি দ্রুত আরও এই কোশ্চেনগুলো তোমাদেরকে আমি সলিউশন করে দিতে সক্ষম হব। 1002 হয়েছে, আজকে যেটা আছে পেজ হচ্ছে 982, পেজ পৃষ্ঠা 982 পাতার যে কোশ্চেনগুলো রয়েছে, ঠিক আছে। এরপর এর আগের যে পৃষ্ঠা সেগুলো আমি সলভ করব। আচ্ছা দেখো, একের দাগের একেরটা দেখো, একের দাগের এক। আর তোমরা যদি বলো যে আমি লং কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো সলভ করবো, যে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে সলভ করে দেবো, যেগুলো মানে আনকমন টাইপের যেগুলো নতুন ধরনের বা ইম্পর্টেন্ট টাইপের যে কোশ্চেনগুলো সেগুলো আমি সলভ করে দেবো। তোমরা নিচে খালি কমেন্ট সেকশানে কমেন্ট করো। যদি আমি তোমাদের যদি ডিমান্ড থাকে বেশি, তাহলে আমি অবশ্যই সেগুলো সলভ করব। আচ্ছা, কোনো মূলধন বার্ষিক একই সরল সুদের হারে এক বছরে, সবাই 982 পৃষ্ঠা খুলে বসো। কোনো মূলধন বার্ষিক একই সরল সুদের হারে, মানে সুদের হারটা বলে দিয়েছে ফিক্সড, একই সরল সুদের হারে এক বছরে 120 টাকা এবং 2 বছরে 140 টাকা হলে মূলধনের পরিমাণ হবে। ধরি মূলধন হচ্ছে পি, এটা যদি মূলধন ধরি তাহলে কি হবে, পি প্লাস পি আর টি বাই 100, এইটা টোটাল সুদ আসল যেটা হয়। তাহলে এক বছরে হয়েছে ইন্টু 1, তাই তো এইটা। আর 2 বছরে কত হয়েছে, পি প্লাস পি আর ইন্টু 2, পি আর টি হয়, টি এর জায়গায় এটা এক বছরের জন্য 1 দিয়েছি, 2 বছরের জন্য 2, 100 সমান এটা কত হয়েছে 200, 2 বছরে 140 টাকা, 2 বছরে 140 টাকা। তাহলে এখান থেকে যদি আমরা পি কমন নিয়ে নিই তাহলে কত হবে 1 প্লাস আর বাই 100 সমান 120। আর এইখানটায় যদি আমরা পি কমন নিয়ে নিই 1 প্লাস কত হবে 2r, তাই তো 2r বাই 100 সমান 140। এইটাকে আমরা কি করব, ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। বোঝা গেল 1 নম্বর 2 নম্বর মানে দুটোকে আমরা ভাগ করে দিলাম, এখানে পি কমন নিলাম, এখান থেকে পি কমন নিলাম, দুটোকে আমরা দুটো ইকুয়েশনকে ভাগ করে দেবো। বোঝা গেল 2 6 12, 2 7 14, পি কাটি দাও, তাহলে এখানে কত হচ্ছে 1 প্লাস আর বাই 100। তাহলে উপরে যদি আমরা কি করব, যদি লসাগু করে 100 প্লাস আর বাই 100, আর নিচে হচ্ছে 100 প্লাস 2r বাই 100 সমান 6/7, 100 কাটি দাও। তাহলে এখানে এবার কি করবো, কোনাকুনি গুণ করবো, যা প্রসেস। 100 সাথে 700 প্লাস 7r সমান 600 প্লাস 6 দুগুণে 12r, বোঝা গেল। তাহলে 700 মাইনাস 600, তাহলে কত হচ্ছে 100 সমান 12r মাইনাস 7r, মানে 8 9 10 11 12, 5r, তাই তো 7rটা ওদিকে গেল। তাহলে 5r সমান 100, আর সমান 5টাকে তাহলে গুণ আকার আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, 100/5 20। তাহলে আর এর মান 20% পেয়ে গেলাম। আমাদের কি চাইছে, পি চাইছে, তাই তো। এই পি এর মানটা বের করতে হবে। তাহলে যে কোনো একটা ইকুয়েশনে বসাবো, এইটা ইজি বসানো। তাহলে পি এখানে কত হবে, এখানটা বসাবো, তাই তো। পি ইন্টু 1 প্লাস আর বাই 100 সমান 120, এটা ইকুয়েশনটা ছিল পি কমন নিলে। তাহলে এখানে পি ইন্টু 1 প্লাস 20, আর এর মান 20/100 সমান 120। তাহলে 20 5 100, 1 প্লাস 1 5 মানে 6 5, তাই তো 6 5 হচ্ছে এটা ভেতরে, 1 প্লাস 1 5, উপরে 1 আছে। তো 6 5 ইন্টু পি মানে 6p/5 সমান 120। তাহলে পি সমান কত হবে 120 ইন্টু, এটা কি আছে 6 5টা পি এর সাথে গুণ আকারে আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে উল্টে গুণ হয়ে যাবে, একই জিনিস। তাহলে 6 দুগুণে 12, 20, 20 6 120, 20 5 100। তাহলে মূলধন কত হবে, মূলধন হয়ে যাবে আমার 100, অপশন হবে ডি। বোঝা গেল, মূলধন হবে 100, ডিতে তোমাদের 100 টেস্ট পেপারে দেখে নাও, ওটা 100 মোটামুটি উত্তর, 100 টাকা। 2 এর দাগে দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 2, কোশ্চেন এখানে করে দিচ্ছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল, এটা কি প্রকারের ভেদ, হাফ ইন্টু ভূমি ভূ ইন্টু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে এটা কত দাগের, এটা হচ্ছে 2 এর দাগের।
দেখো কি আমরা পড়েছিলাম যে যে কোনো কোন রাশি যদি একাধিক রাশির গুণফলের সাথে সরল ভেদে থাকে, তাই তো, তাহলে আমরা এটাকে লিখতে পারি ক্ষেত্রফল সমানুপাতিক, তাই তো, ভূমি ইন্টু উচ্চতা। কে এখানে কি, কে এর মান এখানে 1 এর 2 কনস্ট্যান্ট, সেই জন্য আমি এখানে সমানুপাতিক দিলাম, সমান আর কনস্ট্যান্টটাকে তুলে দিলাম, সমানুপাতিক দিলাম। দেখো একাধিক রাশির গুণফল ভূমি আর উচ্চতার গুণফলের সাথে ক্ষেত্রফলটা সরল অনুপাতে আছে, তার মানে আমি বলতে পারি এটা কি ভেদ, যৌগিক ভেদ। ঠিক আছে, এটা সরল ভেদে আছে, তাহলে এটা যৌগিক ভেদ। বোঝা গেল? এইটা উত্তর হবে যৌগিক ভেদ। উত্তর তোমাদের অনেক ভুল আছে, ঠিক আছে, এটা হবে যৌগিক ভেদ। আচ্ছা, এটা 2-এরটা হয়ে গেল, 1 2। এবার দেখো 3-এর অঙ্কটা দেখো কি বলেছে, 3-এরটা থার্ড, 3-এরটা বলা আছে তোমাদের অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ। ঠিক আছে, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ কি হবে এটা, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ, প্রবৃদ্ধ কোণ। সূক্ষ্মকোণ হবে। অর্ধবৃত্তাংশস্থ কোণ মানে আমরা কি জানি, অর্ধবৃত্তাংশস্থ কোণ ব্যাস, এটা ধরো বৃত্তের ব্যাস, তাহলে এখান থেকে যে কোনো যদি আমরা টানি, তাই তো, যে কোনো বৃত্তের উপর পরিধির উপর যে কোনো বিন্দু যদি যোগ করে দিই, সেটা হয় কি অর্ধবৃত্তাংশস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তাংশস্থ থেকে কোণের থেকে বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ, তাহলে কি হবে এটা, এটা হবে সূক্ষ্মকোণ। যে কোনো কোণের মান কি হবে, এর থেকে কম হবে। যে কোনো কোণের মান, তুমি যদি যে কোনো চাপ নাও, যে কোনো কোণ আঁকো, এর কোণের মান কি হবে, এর থেকে কম হবে। ঠিক আছে, তাহলে বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ এটা হবে এ কোণ, তাই তো, সূক্ষ্মকোণ। তাহলে অপশান হবে তোমাদের এ, অপশান হবে এ। আচ্ছা, 4-এর দাগে দেখো, 4-এরটা যদি sin 2θ সমান √3/2 হয়, তাহলে থিটার মান sin 2θ সমান √3/2, এটা হয়ে গেল তাহলে সূক্ষ্মকোণ, এই অপশানটা। 1-এর দাগে 3 সূক্ষ্মকোণ। 4-এরটা দেখো sin 2θ, ঠিক আছে, sin 2θ সমান √3/2, ঠিক আছে, sin 2θ সমান √3/2, sin 2θ সমান √3/2 যদি হয়, তাহলে কি বলেছে, sin 2θ সমান √3/2 হলে থিটার মান কত। তাহলে sin 2θ সমান √3/2, এই ধরনের অঙ্কগুলো কি করব, আগেও ভিডিওতে বলেছি, √3/2 কার কতর মান, √3/2 60 ডিগ্রির মান তোমাদের, তাই তো। √3/2 এই মানগুলো কিন্তু মনে রাখবে। যদি মনে রাখতে অসুবিধা হয়, আমার চ্যানেলে বলেছিলাম, ভিডিও করা আছে কী করে মনে রাখতে হয়, শর্ট ট্রিক্স, সেখান থেকে দেখে নেবে, বা আরও অনেক ভিডিও আছে চ্যানেলে, সেগুলো দেখে নেবে, ইজিলি তোমরা মনে রাখতে পারবে। বোঝা গেল? তাহলে 2θ সমান 60 ডিগ্রি, এখান থেকে আমরা পাবো 2θ সমান 60 ডিগ্রি। থিটার মান চাইছে 60/2, 60/2 মানে হচ্ছে 30 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে যেটা অপশান আছে সে দিয়ে দিবে। 4-এরটা হয়ে গেল। তাহলে 5-এরটা দেখো, 5-এরটা বলেছে r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কি হয় আমরা জানি, 4/3 πr3। এখানে r এর মান কত, r/2, তাহলে r এর জায়গায় r/2 যদি আমরা বসিয়ে দিই, r/2 এর হোল কিউব, তাহলে 4/3 πr3/2, r3 হয়ে যাবে, আর নিচেও এখানে 2 এর কিউব, তাই তো, r3/2 এর কিউব, 2 এর কিউব মানে কত, 2 দুগুণে এটা হবে, তাই তো, 2 এর কিউব মানে কত, 8, r3/2 কিউব, 2 এর কিউব মানে হচ্ছে এখানে 8 হবে। তাহলে এবার কাটো, 4 দুগুণে 8, তাহলে 3 দুগুণে এখানে 6 হচ্ছে, উপরে πr3 আর নিচে হয়ে যাবে 3 দুগুণে 6, তাহলে πr3/6 বর্গ এই ঘন একক, তাই তো, আয়তন বলেছে ঘন একক। তাহলে πr3/6 ঘন একক, এটা হচ্ছে অপশান ডিতে আছে, 1/6 πr3, 1/6 πr3। বোঝা গেল? আচ্ছা, 6-এরটা দেখো, যদি 13 11 16 11 13 x 18 16 10 রাশি তথ্যের সংখ্যাগুরু মান 11 হয়, তবে x সমান, ঠিক আছে, কি বলা আছে, 6-এরটা রাশিতে সংখ্যাগুরু মান 11 হয়, তবে x এর মান 13 11 16 11 13,
13, 11, 16, 11, 13 এক্স 18, 16, 10, 18, 16, 10 রাশি তথ্যের সংখ্যাগুরু মান 11 হতে হবে এক্স সমান রাশি তথ্যের সংখ্যাগুরু মান 11। দেখানে দেখো 11 কটা আছে, একটা দুটো, তাই তো। আচ্ছা 13 কটা আছে দেখে নাও, এই একটা, তাই তো দুটো। 11 দুটো আছে, 13 দুটো আছে, 16 দুটো আছে, দেখো সব দুটো দুটো করে আছে। তাহলে রাশি তথ্যের সংখ্যাগুরু মান আবার কত বলে দেওয়া আছে, 11। সংখ্যাগুরু মান সব থেকে বেশি সংখ্যক যেটা থাকবে, তাহলে অবশ্যই 11 তো দুটো আছে, 13 দুটো, 16 দুটো আছে, তাহলে সংখ্যাগুরু মান 11 হতে হলে 11 তিনটা হতে হবে। 11 তো দুটো আছে, অবশ্যই তিনটা হতে হবে, তাহলে এক্স এর মানও কত হতে হবে, 11 হতে হবে, না হলে 11 সংখ্যাগুরু মান হবে না এখানে। ক্লিয়ার, সবই দুটো দুটো করে আছে। তাহলে 11 হলে 11 এক্স সমান 11, এটা হচ্ছে অপশান তোমাদের এতে আছে, এক্স সমান 11, বোঝা গেল। আচ্ছা এটা হলো একের দাগে 6, এবারে দেখো 2, একের দাগে 6, 6টাই ছিল, তাই তো। 2 এর দাগে শূন্যস্থান পূরণ করে একটি ব্যবসা এ ও বি এর মূলধনের অনুপাত 3:b। একটি ব্যবসা এ ও বি এর মূলধনের অনুপাত কত হচ্ছে, 3:5। 3:5 বলে যে এ মোট লাভের 60 টাকা পায়, এ মোট লাভের 60 টাকা পায়, তাহলে ধরে নিচ্ছি, ধরি মোট লাভ সমান এক্স, তাই তো। এক্স টাকা মোট লাভের 60 টাকা পায়, তাহলে এক্স টাকার 60 টাকা মানে এক মোট লাভের কি বলেছে, এ মোট লাভের 60 টাকা পেলে বি পায় কত, বোঝা গেল। তাহলে এ মোট লাভ যেটা হয়েছে এক্স, তাহলে মোট লাভের, তাহলে লভ্যাংশে তাদের অনুপাত কত, 60 টাকা পাচ্ছে এ, তাহলে মোট লাভের যে মোট যে লভ্যাংশের অনুপাত কত, 3:5 মূলধনের অনুপাত যেটা, সেটাই লভ্যাংশের অনুপাত হয়। সেই অনুপাত অনুযায়ী তাদের লাভটা কি হয়, ডিস্ট্রিবিউট হয় মোট লাভটা। তাহলে লভ্যাংশের অনুপাত হচ্ছে 3:5, মূলধনের অনুপাত 3:5, লভ্যাংশের অনুপাত 3:5। তাহলে মোট লাভ এক্স টাকা, তাহলে এ কত পাচ্ছে, এক্স ইন্টু 3/3 + 5, তাই তো। তাহলে আনুপাতিক ভাগাহার দিয়ে আমরা করব, গুণ করব এক্সকে, তাহলে 5 + 3 এখানে হচ্ছে 8 সমান কত হচ্ছে, 60 টাকা পাচ্ছে এ, তাহলে এ পায়, তাহলে 3x/8 সমান 60, তাহলে এক্স সমান কত হচ্ছে, 60 × 8/3, এটা উল্টে ওদিকে গুণ হয়ে যাবে, ওদিকে গেলে ভাগ হবে, ভাগ হওয়া মানে উল্টে গুণ হবে, 3 × 20 = 60, 20 × 8 = 160, তাই তো। তাহলে এক্স এর মান হচ্ছে 160, তাহলে বি পায় কত পাবে, 160 হয়েছে, তাহলে 160 আর এ 60 টাকা পেয়েছে, তাহলে 160 থেকে 60 বাদ দিয়ে দাও, এখানেই পেয়ে যাবে 100 টাকা, আর করার দরকার নেই। বা আরেকটা অল্টারনেটিভ করতে পারো, 160 × 5/8, তাই তো। বি পায় 5/, টোটাল আনুপাতিক ভাগা দিয়ে ভাগ করে দাও, 20, 20 × 5 = 100 টাকা, যে কোনো একটা করতে পারো তোমরা, ঠিক আছে, 100 টাকা, ঠিক আছে। এক্স এর মান হবে তাহলে 4:5, এ মোট লাভে 60 টাকা পেলে বি পায় কত, 100 টাকা, বি পাবে 100 টাকা। আচ্ছা 2 এর দাগে দেখো 2:3, 4:5, x:2 এর যৌগিক অনুপাত 4:5 হলে এক্স এর মান কত। 2 এরটা দেখো কি বলেছে, 2:3, 4:5 আর x:2 এর যৌগিক অনুপাত বলে দেওয়া আছে 4:5, যৌগিক অনুপাত 4:5। তাহলে যৌগিক অনুপাত আমরা কি করে বের করি, 2 × 4 × x, তাই তো, 2 × 4 × x বাই নিচে হচ্ছে 3 × 5 × 2, যেগুলো নিচের পাটে থাকবে 3 × 5 × 2, খুবই সহজ জিনিস, উপরেরগুলো গুণ করব, নিচেরগুলো গুণ করব। তাহলে যৌগিক অনুপাত কত বলে দেওয়া আছে, 4:5, এক্স এর মান বের করতে বলেছে। তাহলে কি করব আমরা এখানে, আগে হিসাব করে নিই, সরলভাবে করবো, 4 × 2 = 8, 8x, তাহলে 8x বাই 5 × 3 = 15, 2 × 30, ঠিক আছে, তোমাদের যেরকম সুবিধা হবে সেরকম বলে দিচ্ছি। অর তাহলে x সমান কি হবে, সমানের ডান দিকে যেটা আছে আগে লিখব, তারপর x এর সাথে 8 এর 30 গুণ আছে, ওদিকে গেলে ভাগ হবে, 4 এর 5 বাই 8 এর 30, তাহলে নিচে 8 এর 30 হলে মানে কি উপরে উঠলে সেটা 30/8 হয়ে যাবে,
মানে ভাগ মানে বেসিক্যালি উল্টে গুণ হয়ে যায়, ব্যাপারটা বোঝা গেল। তাহলে 5 6 30, 4 2 8, 2 3 6, তাহলে এক্সের মান হয়ে যাবে 3। ক্লিয়ার, বোঝা গেল, এক্সের মান 3। তাহলে এই অঙ্কগুলো এই টাইপের অঙ্কই আসবে, ভালো করে প্র্যাকটিস করবে। এরপর 2 এর 3-এরটা দেখো কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রস্থ কোণ 320 ডিগ্রি হলে তার বিপরীত চাপের ওপর বৃত্তস্থ কোণ হবে। তাহলে 2 এর 3 কি বলেছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, তার কেন্দ্রস্থ কোণ 320 ডিগ্রি। ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রে যে কোণটা করছে, তাহলে 320 ডিগ্রি মানে এরকম, তাই তো, এইটা 320 ডিগ্রি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত তার কেন্দ্রস্থ কোণ যদি 320 ডিগ্রি হয়, তাহলে তার বিপরীত চাপ কোনটা, এইটা, তাই তো, এখান থেকে এটা হচ্ছে বিপরীত চাপ। বিপরীত চাপের ওপর বৃত্তস্থ কোণ, বিপরীত চাপের ওপর বৃত্তস্থ কোণ কত, তাহলে এইটা হচ্ছে বিপরীত চাপ, বোঝা গেল। তাহলে 320 ডিগ্রি কোণটা কোথায় করছে, এই কেন্দ্রে, এই পুরোটা, এই যে এই চাপটা কেন্দ্রে 320 ডিগ্রি কোণ করছে এটা। তাহলে বিপরীত চাপ, তার বিপরীত চাপ এইটা, তাহলে বিপরীত চাপের ওপর বৃত্তস্থ কোণ, বিপরীত চাপের ওপর কেন্দ্রস্থ কোণ কত হবে, এইটা হবে কেন্দ্রস্থ কোণ। এটা কত, 360 থেকে 320 বাদ দেবো, তাহলে 360 থেকে 320 যদি আমরা বাদ দিই, কেন্দ্রস্থ কোণ হবে 360 মাইনাস 320 হবে 40 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ কোণ কত হবে, এর অর্ধেক, তাহলে বৃত্তস্থ কোণ সমান 40/2 সমান 20 ডিগ্রি, বোঝা গেল। আচ্ছা, এবার দেখো 2 এর দাগের 4-এরটা কি বলেছে, সাইন 8 ডিগ্রি মাইনাস কস 9 ডিগ্রি সমান, সাইন 8 ডিগ্রি মাইনাস কস 9 ডিগ্রি সমান 2 এর দাগের 4, এটা ভুল আছে, সাইন এটা 81 হবে, ঠিক আছে, সাইন 81 ডিগ্রি মাইনাস কস 9 ডিগ্রি, এটা হবে, বোঝা গেল। তাহলে এটা কত হবে, সাইন 81 মাইনাস কস 9, মানে আমি লিখতে পারি সেই তোমাদের পূরক কোণের যে কনসেপ্ট পড়েছো, তাই তো। তাহলে এই কসটাকে লিখবো কস 90 ডিগ্রি মাইনাস যে কোনো একটাকে আমরা ভাঙবো, তাহলে কত হবে, এটা 81 ডিগ্রি, তাই তো, 81 ডিগ্রি, 90 থেকে 81 বাদ দিলে 9 আসছে, মানে এখানে যেটা থাকবে সেটা 90 থেকে জেনারেলি বাদ দেবে তোমরা, বোঝা গেল এইভাবে। তাহলে কি করে বুঝবে যে 81 বাদ দিলে 90 হবে, কেননা এইখানে যেটা থাকে জেনারেলি 90 থেকে, মানে এই দুটো সমষ্টি কত হয়, 90 ডিগ্রি। এই দুটোকে যদি তোমরা প্লাস করো 90 ডিগ্রি যদি হয় কোনো অঙ্কে, তখন সেটা এই পূরক কোণের এরকম কনসেপ্ট দিয়ে অঙ্কটা হবে, ব্যাপারটা বোঝা গেল। দেখো দুটো যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে, তাহলে 90 মাইনাস 81 ডিগ্রি, তাহলে এটা আমরা লিখতে পারি সাইন 81 ডিগ্রি মাইনাস কস 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে কত, সাইন থিটা, তাহলে এটা হবে 0, বোঝা গেল। সেই কস 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন থিটা পড়েছো, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ওই চ্যাপ্টারের অঙ্ক, বোঝা গেল। এটা হলো 4। 5-এর অঙ্কটা দেখো কি বলেছে, একটি নিরেট চোঙের উচ্চতা 7 সেন্টিমিটার এবং আয়তন 28 পাই ঘন সেমি। একটি নিরেট চোঙ আছে, তার উচ্চতা 7 সেন্টিমিটার, বোঝা গেল, এবং আয়তন 28 পাই ঘন সেমি। তাহলে ভি দেওয়া আছে 28 পাই ঘন সেমি। চোঙটির বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ বর্গ সেমি। তাহলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি, এস। চোঙটির বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল কোনটা, এইটা, তাই তো, এইটা আর এটা সমতল, এই যে চারপাশে যে এই তলটা, এটা বক্রতল। তাহলে এই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়, 2πr ইন্টু এইচ, তাই তো, 2πr/h, তাই তো, এই পরিধি ইন্টু এইচ, এতটা উঠছি এই পরিধি বরাবর, তাই তো। তাহলে সেটাই হয় বক্রতলের ক্ষেত্রফল, তাহলে 2πr/h। আর এখানে কি দেওয়া আছে, 7 দেওয়া আছে এইচ এর মান, তাহলে আর ভি দেওয়া আছে 28 পাই, এইটা তাহলে বের করতে বলেছে। তাহলে ভি দেওয়া আছে হচ্ছে, ভি আমরা কি জানি, ভি জানি আমরা হচ্ছে πr²h, তাই তো, এটা দিয়ে দেওয়া আছে। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি আমি πr² সমান 28 পাই, পাই ক্যান্সেল করে দাও। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা যদি বের করে, এইচ এর মান দেওয়া আছে কত, 7, তাহলে 7r² সমান 28, তাহলে r² সমান 28/7, তাই তো, সমান 4, 7 4 28,
তাহলে আর সমান কত হবে √4, স্কোয়ার থাকলে বর্গ আছে আর স্কোয়ার সমান 4, আর থাকলে তাহলে √4 মানে 2, তাহলে ব্যাসার্ধ যেটা বেরিয়ে গেল 2 সেন্টিমিটার। তাহলে আর এর মান 2 এখানে বসিয়ে দিই। এবার 2 পাই ইন্টু 2 ইন্টু এইচ এর মান হচ্ছে 7, তাহলে 7 দুগুণে 14 দুগুণে 28 পাই, এটাও আসছে 28 পাই। তাহলে 28 পাই কী হবে বর্গ সেমি, তাই তো। চোঙটির বক্রতলের ক্ষেত্রফল হবে ড্যাশ বর্গ সেমি, তাহলে 28 পাই বর্গ সেমি। বোঝা গেল কী করে অঙ্কটা হচ্ছে? আচ্ছা এবার দেখো 5এরটা হলো 2-এর দাগের 5, 2-এর দাগের 6 কিছু ছাত্রের বয়স দেওয়া আছে 10, 11, 9, 7, 13। ছাত্রের বয়স তোমাদের কিছু দিয়ে দেওয়া আছে তোমাদের ক্লাসে 10, 11, 9, 7, 13, 8, 14, 8, 14। তাহলে এই বয়সগুলো তোমাদের হচ্ছে কি আছে দিয়ে দেওয়া আছে 10, 11, 9, 7, 13, 8, 14। তাহলে এদের বয়সের মধ্যমা হলো ড্যাশ বছর। বয়সের মধ্যমা বের করতে হলে কি করতে হবে? আগে ক্রমানুযায়ী ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে, ঠিক আছে, ইনক্রিজিং অর্ডারে ছোট থেকে বড়। তাহলে ছোট কি আছে প্রথমে 7, তাই তো, তারপরে 8, বোঝা গেল 7, 8, তারপরে হচ্ছে 10, 11, 10, 11, সরি 7, 8, 9 আছে তো, 7, 8, 9 আছে, 9, 10, 11 আর 13 আর 14 হয়ে গেল। 7, 8, 9, 10, 11, 13, 14। তাহলে টোটাল কত আছে? 7খানা, 7টি আছে। এটা কি বিজোড়, তাই তো। বিজোড় সংখ্যক থাকলে মধ্যমা কি হয়? মধ্যমার সূত্র কি হয়? n+1/2। তাহলে 7 এততম পদ, তাই তো। তাহলে 7+1/2 তম পদ, তাহলে 8/2, 8/2 মানে কত হচ্ছে 4 এততম পদ। তাহলে 4তম পদ কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাহলে এটা 4 নম্বর পদ এইটা, তাহলে হবে 10। বোঝা গেল 4তম পদ কিন্তু, বোঝা গেল 7টি আছে। বিজোড় সংখ্যা থাকলে এততম হয়, এততম যে পদটা সেটা হয় মধ্যমা, তাহলে 4তম পদ 1, 2, 3, 4, 4তম পদ যেটা সেটাই হলো মধ্যমা, তাহলে এইটা হবে 10। বোঝা গেল? আচ্ছা 10 বছর, ঠিক আছে, এইটার উত্তর হবে 10 বছর। তাহলে 2-এর দাগে যে সেকশনটা কমপ্লিট হয়ে গেল। আর প্রথমে সব থেকে যেটা বললাম যে আগে ওই ইনক্রিজিং অর্ডারে ছোট থেকে বড় আগে সাজিয়ে নিতে হবে, তারপরে কিন্তু মধ্যমা বের করবো, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। বোঝা গেল? তাহলে 3-এর দাগের দেখো, 3-এর দাগ কি বলেছে? 3-এর দাগের 1 সত্য মিথ্যা লেখো, সত্য মিথ্যা লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, যদি সুদ 6 মাস অন্তর দেয় তবে বার্ষিক 16% চক্রবৃদ্ধি হার সুদে 5,000 টাকার 1 বছরের সুদ হয় 5,032 টাকা। এটা দেওয়া আছে, বলতে হবে সত্য না মিথ্যা। তাহলে পি দেওয়া আছে হচ্ছে আমাদের 5,000 টাকা, এন দেওয়া আছে হচ্ছে 1 বছর, আর দেওয়া আছে হচ্ছে 16%, 6 মাস অন্তর দেয়, ঠিক আছে, 6 মাস অন্তর দেয়। তাহলে সুদটা যেটা হবে, তাহলে 6/12 করবো আমরা যেটা আছে, তাহলে কত হচ্ছে 1-এর 2, 6 দুগুণে 12, তাহলে 1-এর 2, তাহলে সূত্রটা কি হবে? সুদ, আচ্ছা চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি যেটা সেটা আগে বের করবো, তারপর সেখান থেকে আমরা যদি আসলটা বাদ দিই সেটা হবে সুদ। তাহলে সুদ সমান আমি লিখছি আগে পি ইন্টু 1+, এখানে দেখো আর 6 মাস অন্তর দেয় মানে এখানে এই যে 2 r/2 করতে হবে, বাই 100 করতে হবে, তাই তো। যেটা 12 দিয়ে ভাগ করতে হয়, তাই তো, যেটা হয় সেটাকে r/2 বাই 100 করলাম। এইখানে 2 আছে, তার মানে এখানেও 2 দিলাম, n দিলাম। ব্যাপারটা বোঝা গেল? কেননা 6 মাস ছাড়া ছাড়া সুদটা আবার কি হবে? কাউন্ট হবে। 6 মাস ছাড়া যে সুদটা হচ্ছে সেটা আবার ওই সুদ প্লাস আসল, সুদ আসল হয়ে আবার সেইটার আবার ইন্টারেস্ট পরের 6 মাসে কাউন্ট হয়। সেই জন্য এটা এইভাবে যেটা হয় সেটা করতে হবে। 4 মাস হলে 4কে 12 দিয়ে ভাগ করবে 3, তখন 4 3 12 হয়, এখানে 3 দিয়ে হয়, তাই তো। নিয়মটা আশা করি জানো। এবার সুদ বলেছি, এবার এটা হলো যেটা সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল, আসল যেটা সেটা বাদ দিলে আমি পাবো সুদ। তাহলে এখানে মানগুলো এবার বসিয়ে দিই। 5,000 ইন্টু 1+ r/2, আর এর মান হচ্ছে 16/2/100, 2 × 1 -
5000, তাহলে 5000 যদি আমি এখান থেকে কমন নিয়ে নিই, আচ্ছা থাক, আর পরে দেখছি। 1 প্লাস এটা 2 8 16 হচ্ছে, তাই তো 2 8 16 কেটে গেল। আর এখানে দেখো 1 প্লাস 8/100 হচ্ছে, হোল টু দি পাওয়ার 2 মাইনাস 5000, একদম স্টেপে স্টেপে করছি। 5000 এইবারে কমন নাও, এইবারে এখানে কাটবে 4 দুগুণে 8, 4 25 100, তাহলে 2 এর 25, তাহলে 1 প্লাস 2 এর 25 যদি তোমরা করো এটা হবে 27/25 যোগ করলে তার হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 1। এই 5000টা যেহেতু আমি কমন নিয়েছি, ঠিক আছে, তাহলে এখানে 5000 কমন নিলে এটা পড়ে থাকবে এখান থেকে, এই টার্ম থেকে, আর এখান থেকে 5000 কমন নিলে 1 পড়ে থাকবে, সেই জন্য 5000টা বাইরে একদম কমন নিয়ে নিয়েছি, মানে 5000 দিয়ে পুরোটাকে ভাগ করে দিয়েছি। আচ্ছা, এবার এটাকে যদি ক্যালকুলেট করি কত হবে, 5000 ইন্টু 27/25 হোল স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা হবে, এখানে দেখো সুদ বলে দেওয়া আছে 5032, তাহলে 27/25 হোল স্কোয়ার, তাহলে এখানে করো 25 স্কোয়ার, আর এটা হবে লসাগু, 25 স্কোয়ার আছে, লসাগু আসবে, তাহলে উপরে হবে 27 স্কোয়ার মাইনাস 25 স্কোয়ার, তাই তো, এইটা হবে লসাগুটা, বোঝা গেল। আচ্ছা, তাহলে এবারে যদি আমরা এখানে করি 5000 ইন্টু 25 25 কত হয় 625, আর উপরে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলবো সুবিধার জন্য, তাহলে 27 প্লাস 25 ইন্টু 27 মাইনাস 25, এখানে করছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, তাহলে 50 এখানে 52 ইন্টু 27 মাইনাস 25 মানে 2, তাহলে 52 দুগুণে 104, তাহলে 104/625, ঠিক আছে, তাহলে 104/625 ইজিলি বেরিয়ে গেল। 27 27 গুণ করার থেকে, 25 25 গুণ করার থেকে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র দিলে তোমার এটা চলে আসবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রে 104/625 আসছে। তাহলে এবারে আর যাবে না, তাই তো, আর হবে না, তাই 5000 ইন্টু, এবারে এখানে কাটাকুটি করো, 5000 ইন্টু 104/625, 5000 ইন্টু 104/625, তাহলে এখানে 25 25 625, তাই তো, আর এখানে 25 দুগুণে 50 0 0 200, 25 8 200, তাহলে 8 4 32, হাতে হলো 3 3 8 8, 832, 3 3 8 8, তাহলে 104 8 832, বোঝা গেল, 832 আসবে। কিন্তু এখানে সুদটা কত দেওয়া আছে, সুদ বলেছে, সুদ 5032 টাকা, 5032, 1 বছরের সুদ বলেছে 5032, তাহলে সম্ভব নয়, এইটা হবে উত্তর, কিন্তু উত্তর দেওয়া আছে 5032, সেটা তাহলে এটা হয়ে যাচ্ছে মিথ্যা উত্তরটা, ঠিক আছে, এইটা অ্যান্সার আসছে, অতএব 5032 যেহেতু সেটা হবে না, এটা মিথ্যা। ক্লিয়ার, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। তাহলে এটা হলো। এবারে দেখো 2-এরটা কি বলেছে, 3-এর দাগে 2, 3-এর দাগে 2 কি বলেছে, যদি x প্রপোর্শনাল টু y টু দি পাওয়ার 3-এর 2, y প্রপোর্শনাল টু x টু দি পাওয়ার 3-এর 2 হয়, হবে, তবে y প্রপোর্শনাল টু x টু দি পাওয়ার 3-এর 2 হবে। এইটা যদি এইটা হয় তাহলে এটা হবে, তাহলে এটা মানে সত্য না মিথ্যা বলতে বলেছে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করব, x সমান আমরা কি পাচ্ছি তাহলে k y টু দি পাওয়ার 3-এর 2, কেটা কি অশূন্য ধ্রুবক। আচ্ছা, এবারে যদি আমরা এটাকে y এর মানটা এখানে বের করি কি হবে, y টু দি পাওয়ার 3-এর 2 বা x বাই কে আমি করে দিলাম, কেটাকে এদিকে নাম করিয়ে দিলাম, তাই তো, গুণ আকারে ছিল, y টু দি পাওয়ার 3-এর 2, এটা হলো, বা আমি লিখছি এটাকে বাঁ দিকে নিয়ে আসছে, y টু দি পাওয়ার 3-এর 2 সমান x বাই কে। কেন y এর মান বের করছে, এখানে y বাঁ দিকে আছে, সেই জন্য yটাকে বাঁ দিকে রাখলাম। ক্লিয়ার, এইভাবে। এইবারে কি করো, খালি y আছে, এখানে y টু দি পাওয়ার 3-এর 2 আছে, তাহলে এইখান থেকে যদি আমি খালি y করতে চাই কি করতে হবে, y টু দি পাওয়ার 3-এর 2 হোল টু দি পাওয়ার যদি আমি 2-এর 3 গুণ করে দিই, তাহলে দেখো কি হয়, y টু দি পাওয়ার a টু দি পাওয়ার b থাকলে এটা হয় y টু দি পাওয়ার a b। ক্লাস 9-এ পড়েছে সূচকে a আর b গুণ হয়ে যায়, তাহলে 3-এর 2 আর 2-এর 3 গুণ করলে কি হবে, 2 2 কেটে যাবে, 3 3 কেটে যাবে, 1 হয়ে যাবে, মানে y চলে আসবে। ক্লিয়ার, সেই জন্য এটা করলাম। তাহলে এখানে এখানে কি আছে, 1/k আছে ইন্টু x আছে, তাই তো, x বাই কে কে আমি লিখতে পারি 1/k ইন্টু x, 1/k ইন্টু x,
তাহলে 1/k⁴ এখানে কি করতে হবে 2/3, পুরোটা সবগুলো 2/3 করতে হবে ইন্টু x⁴ 2/3, তাই তো 2/3টা তো আকাশ থেকে নামিয়ে আনতে পারবো না, এখানে 2/3 উপরে করলাম পাওয়ারে, এখানেও 2/3 করলাম, এখানেও 2/3 করলাম। তাহলে দেখো কি হচ্ছে, এটা y হয়ে যাচ্ছে সমান 1/k⁴ 2/3, এটা তো কনস্ট্যান্ট, তাই তো এই পুরো পার্টটা একটা কনস্ট্যান্ট ধ্রুবক, তো 1/k যা 1/k⁴ 2/3 একটা ধ্রুবক পদ, তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি k ড্যাশ কিছু একটা ধরে নিলাম, k ড্যাশ দিয়ে দিলাম, এটা ইন্টু x⁴ 2/3 যা আছে রাখলাম। তাহলে এবার আমি লিখতে পারি y সমান দেখো ধ্রুবক ইন্টু x⁴ 2/3, মানে আমি লিখতে পারি y প্রপোর্শনাল টু এই সমান আর ধ্রুবকটা তুলে দিয়ে এই সমানুপাতিক চিহ্ন আমি লাগাতে পারি, তাহলে x⁴ 2/3 দেখো চলে এলো, তাই তো। তাহলে এইটা হয়ে যাচ্ছে কি সত্য, বোঝা গেল, এটা সত্য। আচ্ছা, অঙ্কটা বোঝা গেল। তাহলে সূচকের কনসেপ্ট কিন্তু লাগবে, ক্লাস 9-এ তোমরা যে সূচক পড়েছো সূচকের কনসেপ্ট কিন্তু তোমরা 10-এও লাগবে, এবং কি এমনকি 11-এ তো লাগবেই, 11-12-এ যখন উঠবে তোমরা। এখানে এটা কত হলো 2 হলো, এবার 3-এর দাগে 3-এর দাগে 3-এরটা কি বলেছে, সাধারণ স্পর্শকের একই পাশে বৃত্ত দুটি অবস্থিত হলে স্পর্শকটিকে তির্যক সাধারণ স্পর্শক বলে, সত্য না মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা। তাহলে সাধারণ স্পর্শক এর একই পাশে যদি বৃত্ত অবস্থিত থাকে, ধরো দুটো বৃত্ত আছে, বোঝা গেল, এইটা সাধারণ স্পর্শক, তার একই পাশে কিন্তু দুটো বৃত্ত আছে, তাহলে এটাকে আমরা কি বলবো সরল সাধারণ স্পর্শক। আর তির্যকটা কখন হয়, যখন এরকম হয়, তাই তো, ধরো দুটো বৃত্ত আছে, এটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক, ক্লিয়ার। তাহলে এটা একই পাশে নেই, এইটা এই পাশে আছে আর এই বৃত্তটা ও পাশে আছে, তাহলে এটা সরল এটা তির্যক, কিন্তু এখানে বলে যে একই পাশে থাকলে তাকে তির্যক সাধারণ স্পর্শক বলে, তাহলে এটা মিথ্যা, বোঝা গেল জিনিসটা, এটা সরল সাধারণ স্পর্শক, এটা একই পাশে আছে, এটা উল্টো দিকে আছে। আচ্ছা, 3-এর দাগে 3 হলো, এবার 3-এর দাগে 4-এরটা দেখো কি বলেছে, সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে একটি গাছের উচ্চতা ও তার ছায়ার দৈর্ঘ্যের অনুপাত হবে 1:1। সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি, তাহলে ধরো এটা সূর্য, তাহলে সূর্যের উন্নতি কোণ ধরো 60 ডিগ্রি হলে একটি গাছের, ধরো একটা গাছ আছে, তাই তো, তাহলে এরকম আমি দিলাম, তাহলে এইটা হচ্ছে 60 ডিগ্রি, একটা গাছ, সূর্যের উন্নতি কোণ, তাই তো, উন্নতি কোণ মানে নিচ থেকে যদি দেখো তাহলে এটা 60 ডিগ্রি, তাহলে সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে একটি গাছের উচ্চতা ও তার ছায়ার দৈর্ঘ্যের অনুপাত, তাহলে গাছের উচ্চতা যদি ধরি আমি h আর ছায়ার দৈর্ঘ্য এটা ধরে নিচ্ছি x, তাহলে h/x বের করতে হবে। এটা সূর্য আছে এখানে, ধরো সূর্যের এটা গাছের ছায়া পড়েছে, তার উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে গাছের উচ্চতা এবং গাছের ছায়ার দৈর্ঘ্য, গাছের ছায়া কোনটা, এই গাছের ছায়া এখানে পড়বে, এখান থেকে এতটা, তাহলে গাছের ছায়ার অনুপাতটা কত, গাছের উচ্চতার গাছের ছায়ার অনুপাত। তাহলে কি করব, tan 60 সমান কি হয়, tan 60 নিয়ে নেব। এই ত্রিভুজটার ক্ষেত্রে ABC, ত্রিভুজ ABC এর কি হচ্ছে tan 60, মানে আমরা কেন tan নিলাম, লম্ব বাই ভূমি, লম্ব কোনটা, এইটা লম্ব AB, ভূমি কোনটা BC, তাহলে এখানে tan 60 মান এখানে বসিয়ে দিই √3 সমান AB এর মান হচ্ছে h আর BC এর মান হচ্ছে x, বোঝা গেল। তাহলে h/x সমান √3, h/x সমান √3/1, মানে √3:1 হবে। গাছের উচ্চতা এবং ছায়ার দৈর্ঘ্য কত হবে, √3:1, কিন্তু এখানে দেওয়া আছে 1:1 হবে, তাহলে এটা মিথ্যা। এটা 45 ডিগ্রি হলে 1:1 হয়, কারণ tan 45-এর মান হয় 1, ক্লিয়ার। তাহলে এটা হয়ে যাবে মিথ্যা, 4-এর দাগেরটা এটা হয়ে যাবে মিথ্যা। এবার দেখো 5-এরটা দেখো, 5-এরটা কি বলেছে, বোঝা গেল। তাহলে হাইট অ্যান্ড ডিস্টেন্স তোমরা খুব ভালো করে দেখবে, একটা সিওর শর্ট কিন্তু 5 নম্বরে তোমরা পেয়ে যাবে। 3-এর দাগের 5 কি করে বলেছে, ABC সমকোণী ত্রিভুজের কোণ A 90 ডিগ্রি হলে, ABC সমকোণী ত্রিভুজের কোণ A হচ্ছে 90 ডিগ্রি, এটা A, এটা B, এটা C, এটা 90 ডিগ্রি হলে, কোণ এটা 90 ডিগ্রি বলে দিয়েছে, কোণ এটা 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজের sin B সমান cos C হলে sin B সমান cos C হবে, এটা স্টেটমেন্টটা দেওয়া আছে।
এটা সত্য না মিথ্যা এটা বলতে হবে। তাহলে সাইন বি মানে এই কোণটা আমরা বের করি আগে। সাইন বি সমান কি হয়, এই কোণটার যদি আমি সাইন নিই লম্ব বাই অতিভুজ, এই কোণটার সাপেক্ষে লম্ব কোণটা এটা, তাহলে এসি বাই অতিভুজ মানে হচ্ছে বিসি। ক্লিয়ার? আচ্ছা কস সি এবার বের করি। কস সি মানে কোনটা, এই কোণটা। ক্লিয়ার? তাহলে এই কোণটার সাপেক্ষে কস সি মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই কস, তাই তো কস নিচ্ছি, কস মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোণটা এটা নয়, অনেকে ভুল করবে, আবারও বলে দিচ্ছি ভূমি কোণটা হয় যে কোণটা আমি নিই, যে কোণটা বিবেচনা করি আমরা, সেই কোণের সাথে যে বাহুটা লেগে আছে সেটা ভূমি হয়। এটা তো অতিভুজ কনফার্ম, ক্যারচা করে যেটা আছে আমার চ্যানেলেও দেওয়া আছে, পূরক কোণের যে চ্যাপ্টারটা আমি ভালো করে বুঝিয়ে করে দিয়েছিলাম, কনসেপ্ট খুব ভালো করে বলে দিয়েছিলাম, ওগুলো দেখে নিতে পারো তোমরা, ঠিক আছে, আমার চ্যানেলে গেলে পেয়ে যাবে। তাহলে এইখানে কোণ আছে, কোণের সাথে যে বাহুটা লেগে আছে, কোন বাহুটা লেগে আছে, এইটা আর এটা তো অতিভুজ, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, ক্যারচা করে যেটা আছে, এবং বৃহত্তম যার লেন্থটা সব থেকে। তাহলে এইটা যেটা লেগে আছে এটা কি ভূমি, এই কোণের সাথে যে বাহুটা লেগে আছে সেইটাই অলওয়েজ ভূমি হবে। তাহলে ভূমিটা ডিটেক্ট করে ফেললাম ভূমি, তাহলে এসি হচ্ছে ভূমি বাই অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে বিসি, তাই তো, অতিভুজ বিসি, তাহলে ভূমি বাই অতিভুজ হয়ে গেল। বোঝা গেল? তাহলে দুটোই দেখো এসি বাই বিসি এসছে, তাহলে আমি বলতে পারি সাইন বি আর কস সি হচ্ছে সেম, তাই তো, সাইন বি সমান কস সি, তাহলে এটা হচ্ছে কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই কনসেপ্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে এগুলো এতে যে লাগবে, কিন্তু 11-এ যে কিন্তু খুব লাগবে। এই সাইন বি ত্রিকোণমিতি তোমাদের ভর্তি, 11-12-এ ত্রিকোণমিতি তোমাদের এবিসিডি ধরে রাখো, 11-12-এ সব ত্রিকোণমিতি, পুরো ত্রিকোণমিতি ছাড়া গতি নেই, সব জায়গায় ত্রিকোণমিতি, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন সব জায়গায়, ঠিক আছে। তাহলে ছয়েরটা দেখো, প্রথম 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যমার মান n+1, প্রথম 2n+1 সংখ্যক ক্রমিক মানে পরপর, স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার, ক্রমিক স্বাভাবিক সংখ্যার কি বলেছে, মধ্যমার মান হচ্ছে, মধ্যমা কত বলে দেওয়া আছে, n+1, এটা সত্য না মিথ্যা বলতে হবে। 2n+1 সংখ্যক, তাহলে মধ্যমা বের করতে হলে আমরা দুটো নিয়ম জানি, একটা জোড় হলে কি হবে, একটা বিজোড় হলে, বিজোড় সংখ্যক যদি হয় হলে কি হবে মধ্যমা, আর যদি জোড় সংখ্যক নাম্বার থাকে তাহলে কি হবে। তাহলে এটা বিজোড় না জোড় সংখ্যক কি করে বুঝবো, এখানে n এর মান বসাও, ঠিক আছে, সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে এখানের মান এখানে 1 বসাও, n এর মান 1 বসালে কত হবে, 2 1 2, 2 × 1 + 1 মানে 3, তাই তো। n এর মান তুমি যাই বসাবে, n এর মান 3 বসাও, 2 × 3 প্লাস n এর মান 2 বসাও, তাই তো, n এর মান 2 বসাও, 2 × 2 = 4 প্লাস 1 কত হচ্ছে 5, n এর মান 3 বসাও, 3 × 2 = 6 প্লাস 1 7, যাই বসাও বিজোড়, দেখো সব বিজোড় আসছে, তাহলে 2n+1 সংখ্যক বলে দেওয়া থাকা মানে এটা বিজোড় সংখ্যক, তাহলে 2n+1 সংখ্যক হচ্ছে বিজোড় সংখ্যক, তাহলে বিজোড় সংখ্যকের ক্ষেত্রে মধ্যমা কি হয়, এটা বিজোড়, এটা কনফার্ম হয়ে গেলাম, এটা বিজোড়, মানে যে কোনো জায়গায় 2n+1 থাকলে বুঝবে এটা হচ্ছে বিজোড় সংখ্যক, বিজোড় সংখ্যক। তাহলে মধ্যমা কি হয়, বিজোড় সংখ্যকের মধ্যমা আগেও বললাম 2n+1 +1, বিজোড় সংখ্যক হলে কি হয়, +1 হয়, /2 হয়ে যায়, এততম পদ হয়, তাই তো। তাহলে কি হয় 2n+2, 2n+2/2 এততম পদ, তাহলে 2 কমন নিয়ে নাও, কমন নিলে কত, n+1/2, 2 কেটে দাও, তাহলে কত হবে, n+1 তম পদ, এটা হয়ে যাচ্ছে মধ্যমা, এটাই বলে আছে, মধ্যমার মান হয় n+1, ঠিক আছে, মধ্যমার মান হয় n+1 তম পদ হবে এটা যদিও, তাহলে n+1 তম পদ, এটা হচ্ছে সত্য। ক্লিয়ার? n+1 তম পদ, ঠিক আছে, n+1 তম পদ মানে ওই তম যে পদটা সেটা মধ্যমা। ক্লিয়ার? n+1 কিন্তু মধ্যমা নয়। আচ্ছা, এটা 3-এর দাগের কমপ্লিট হয়ে গেল, 3-এর দাগের 6, এবার দেখো 4-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 4 চারের দাগের 1 কি বলেছে, 2 নম্বরের এবার সেকশনটা, 2 নম্বরের কোশ্চেন সব আছে। বার্ষিক সুদ আসলের 1/16 অংশ হলে 8 মাসে 690 টাকার সুদ কত। তাহলে এখানে পি বলে দেওয়া আছে 690, তাই তো, টি বলে দেওয়া আছে 8 মাস, মানে 8/12 আমি করব, কত হচ্ছে
4 দুগুণে 8, 4 3 12 সমান 2 এর 3 বছর। ক্লিয়ার? মানে মাস থাকলে তাকে 12 দিয়ে ভাগ করে বছরে করে নিতে হয়। তাহলে আর কত বলে দেওয়া আছে, আর হচ্ছে কি বলছে, বার্ষিক সুদ আসলের 1/16 অংশ হলে, তাহলে 8টাকে বের করতে হবে। সুদ তাহলে বের করি, বার্ষিক সুদ আসলের 1/16 অংশ মানে 690 ইন্টু 1/16। ঠিক আছে, তাহলে এই টাকাটা সুদ, বোঝা গেল? তাহলে বার্ষিক সুদ আসলের 1/16 অংশ বলে দিয়েছে। তাহলে একদম আচ্ছা, একদম ফর্মুলা দিয়েই করব। তাহলে পার্সেন্টেজে বের করতে হবে। তাহলে সুদ সমান কত, 690 ইন্টু 1/16। এইবার এটা সুদ, তাহলে আর মানে কি, সুদ বাই আসল যেটা হয় সেটাই তো পার্সেন্টেজটা কী করে ক্যালকুলেট হয়, এটা সুদ, তাকে আসল দিয়ে ভাগ করলেই হয়ে যায়। 690 ইন্টু 1/16 বাই 690 ইন্টু 100, এইটা হবে আর এর মানটা, তাই তো? তাহলে 690 ইন্টু 1 উপরে থাকবে আর নিচে হবে 690/16 ইন্টু 100, এটা কেটে দাও, তাহলে 100/16, তাই তো? তাহলে 4 4 16, 4 25 100, তাহলে 25/4% আর এর মানটা পেয়ে গেলাম আমরা। বোঝা গেল? 690 টাকার 1/16 অংশ বলে দিয়েছে সুদ, তাহলে এই সুদ করলাম। আর বের করবো কি, পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট, সুদের যে কত পার্সেন্ট সুদ দিচ্ছে, তাই তো? তাহলে এইটা বাই টোটাল আসলটা ইন্টু 100, বোঝা গেল? ওটাই হবে 690 টাকার সুদ এত, 1 টাকার কত, 100 টাকার কত। ক্লিয়ার? তাহলে 25/4%। এবার করবো PRT/100, সুদ 8 মাসের সুদ বলে দিয়েছে এই হাতে, PRT/100। তাহলে পি এর মান হচ্ছে 690 ইন্টু আর এর মান হচ্ছে 25/4 ইন্টু টি এর মান হচ্ছে 2 এর 3 আর এখানে বাই 100, তাহলে বাই একদম 100 করে দিচ্ছি। ঠিক আছে, বাই 100। এবারে যদি কাটাকুটি করি, এখানে কত হবে, 0 0 একটা কেটে দাও, আর হচ্ছে 3 দুগুণে 6, 3 3 9, 5 দুগুণে 10, 5 5 25, 2 2 কেটে দাও, তাহলে 23 ইন্টু 5/4, তাহলে 5 3 15, 5 10 11, 115/4, এটা হচ্ছে সুদ যেটা 115/4। 4 দুগুণে 8, 9 10 11 3 35, 4 8 32, 3 0 4 7 28, 20, 4 5 20, এরকম কিছু হবে, তাহলে 28.75, তাই তো? তাহলে এই এত, তাহলে এত টাকা। ঠিক আছে, তাহলে এত টাকার 8 মাসের সুদ হচ্ছে এত টাকা হবে, 28.75 টাকা। ঠিক আছে, 690 টাকার 8 মাসের সুদ। এবার দেখো 4 দাগের 1 হলো, 4 দাগের 2, 4 দাগের 2 কি বলেছে, বহরমপুরের বর্তমান জনসংখ্যা 1000 জন, তাহলে P সমান 1000, 1000 জন। প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে, তাহলে আর সমান 3% হলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে n সমান 2 বছর। তাহলে সেই চক্রবৃদ্ধি সুদের যে অঙ্কগুলো ওই রকম টাইপের, জনসংখ্যা বৃদ্ধি বা মূল্য বৃদ্ধি এই টাইপের অঙ্কগুলো হয়, বা ডেপ্রিসিয়েশন অঙ্ক, মূল্য হ্রাস। ঠিক আছে, এই অঙ্কগুলো ওইরকম হয় ওই সূত্র প্রয়োগ করে, কেননা ওটা ওইভাবে ইন্টারেস্ট ওইভাবে বেড়ে যায়। ঠিক আছে, জনসংখ্যা বৃদ্ধি, তাহলে 1000 জন, আর সমান 3%, n সমান 2 বছর হলে, প্রতি জনসংখ্যা বৃদ্ধি 3% হলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে তাহলে 2 বছর পর জনসংখ্যা হবে, 2 বছর পর জনসংখ্যা হবে, 2 বছর পর জনসংখ্যা হবে P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এটা হবে 1000 ইন্টু 1 প্লাস 3R, 3, এটা 100, এটা 2, তাহলে 1000 ইন্টু 1 প্লাস 103/100, তাই তো? এটা যদি যোগ করো তোমরা, এটা হবে 103/100 তার স্কোয়ার, তাহলে 1000 ইন্টু 103/100 ইন্টু 103/100, বোঝা গেল?
এবারে কি হবে, এবারে তো করো, কাটাকুটি করো, 0 একটা 0 0 0 0 0, ঠিক আছে। আচ্ছা এইখানে এটা অঙ্কটা আরেকটা 0 থাকবে, আরেকটা 0 মানে আছে, ঠিক আছে। 10,000 জন হবে, 10,000 হলে তবে অঙ্কটা হবে 10,000, এটা 1000 নয়, এটা 10,000 হবে, বোঝা গেল। 10,000 হলে আরেকটা 0 কেটে যাবে, 1000 দেওয়া আছে, আরেকটা 0 হবে এখানে অঙ্কে, 10,000 হবে। তাহলে 103 ইন্টু 103, বোঝা গেল, 103 ইন্টু 103। তাহলে এটা যদি তোমরা করো উত্তর হবে এত জন, 103 ইন্টু 103, 10,609 জন হবে। ক্লিয়ার? তাহলে 2 বছর পর জনসংখ্যা হবে এত। এইটা দুটো তোমরা গুণ করে নাও। এবারে দেখো কি বলেছে, চারের দাগে 3 কি বলেছে, এম এর কোন মানের জন্য m-3 ইন্টু এক্স স্কোয়ার, এম এর কোন মানের জন্য m-3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 9 প্লাস 7x মাইনাস 9 সমান 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, আচ্ছা দ্বিঘাত সমীকরণ না হতে গেলে, এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, দ্বিঘাত সমীকরণ যদি না হতে হয় তাহলে এক্স স্কোয়ার যে পদটা এটা থাকবে না, তাই তো। এইটা না থাকলে তবে আমরা বলবো যে দ্বিঘাত সমীকরণ নয় এটা, তাই তো। তাহলে এই এক্স স্কোয়ারটা, এই টার্মটা না থাকতে হলে এর যে সহগটা এটা কত হতে হবে, এর যে কোএফিসিয়েন্টটা এর মানটা 0 হতে হবে, কেননা 0 ইন্টু এক্স স্কোয়ার হলে তবে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এ অবশ্যই 0 হতে হবে, মানে এক্সের স্কোয়ারের আগে যেটা আছে সেটা 0, সেটার ভ্যালু 0 হলে তবে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। এখানে এক্স স্কোয়ারের সাথে কি আছে, m-3, তাহলে a-3 সমান 0 হতে হবে, তাই তো। তাহলে m এর মান কত হতে হবে, m সমান 3, ঠিক আছে। m সমান 3 হলে এটি দ্বিঘাত সমীকরণ হবে না, বোঝা গেল। আচ্ছা চলো, এবার এটা 3 হয়ে গেল, এবার 4-এর দাগের 4 দেখো কি বলেছে, x সমান 3 প্লাস রুট 3 এবং xy সমান 6 হলে, x সমান 3 প্লাস রুট 3 এবং xy সমান 6 হলে x প্লাস y এর হোল স্কোয়ারের ভ্যালু নির্ণয় করো, x প্লাস y এর হোল স্কোয়ার। তাহলে কি করবো, দেখো x এর মান জানি, আচ্ছা y এর ভ্যালুটা এখান থেকে বের করব, তাহলে y সমান কি হবে 6/x, বোঝা গেল। আচ্ছা তাহলে 6/x এর মান কত, 3 প্লাস রুট 3, এখানে বসাবো 3 প্লাস রুট 3। এবার নিচে যদি করণী থাকে, কি বলেছি, রুট থাকলে করণী নিরসন করতে হয় সব সময়, তাহলে এর অনুবন্ধী করণী দিয়ে উপরে নিচে গুণ করো, সব সময় এটা মনে রাখবে, কিন্তু এই স্টেপগুলো মনে রাখবে। এরকম হলে কি করব, না ভেবে না বসে থেকে অনুবন্ধীকরণ দিয়ে উপর নিচে গুণ করবো সব জায়গায়, প্রত্যেকটা জায়গায়, যে কোনো অঙ্কে, বোঝা গেল। নিচে করণী জেনারেলি রাখতে নেই। তাহলে 3 মাইনাস রুট 3 মাইনাস রুট 3, তাই তো, প্লাস আছে এখানে মাইনাস হবে, আর এখানে 3 প্লাস রুট 3 ইন্টু 3 মাইনাস রুট 3, তাই তো, যেন এটা নিচে যেন তোমার মূলত সংখ্যা আসে। তাহলে এখানে কত হবে, 6 ইন্টু 3 মাইনাস রুট 3, তাই তো। আর নিচে এটা থাক 6 ইন্টু 3 মাইনাস রুট 3, বা এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কত হবে 3 স্কোয়ার মাইনাস রুট 3 এর হোল স্কোয়ার। তাহলে 6 ইন্টু 3 মাইনাস রুট 3 বাই 3 স্কোয়ার মানে 9, তাই তো। আমি এখানে করছি 9 মাইনাস রুট 3 এর হোল স্কোয়ার মানে কি 3, এখনও রুট 3 এর হোল স্কোয়ার বুঝতে পারছো তো। রুট 3 মানে কি, আমি যেটা বলি এটা মনে রাখবে, এই ফর্মুলাগুলো লিখে নেবে খাতায় যদি অসুবিধা হয়। ইজি, রুট আছে আবার স্কোয়ার আছে, রুট করছি আবার তার বর্গ করছি, বর্গমূল করছি আবার তার বর্গ করে ফেলছি, এক পা পিছোচ্ছি এক পাই করছি, তাহলে কি হবে, আবার সেই জায়গায় চলে এলাম, তাহলে এ হয়ে যাবে। খালি রুট আর স্কোয়ারটা উঠে যাবে, ক্লিয়ার, রেজার দিয়ে মুছে দেবে রুট আর স্কোয়ারটা, এরকম থাকলে, এরকম কন্ডিশন থাকলে, তাহলে কি হবে 3 হবে খালি, ক্লিয়ার, খুবই সিম্পল জিনিস। তাহলে 9 মাইনাস 3 মানে এটা হয়ে যাবে 6, তাই তো, 6 কাটি দাও, 3 মাইনাস রুট 3 মাইনাস রুট 3, তাহলে এই মানটা হবে 3 মাইনাস রুট 3, ওয়াইয়ের মানটা, কার মান, এটা ওয়াইয়ের মান। তাহলে ওয়াইয়ের জায়গায় এবার এখানে বসিয়ে দেবো, এটা সমান কত হবে, এক্সের জায়গা হচ্ছে 3 প্লাস রুট 3 প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 3 মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার। তাহলে এটা কেটে দাও, 3 প্লাস 3 6, 6 স্কোয়ার মানে হচ্ছে 36,
তাহলে এটাই হবে উত্তর। বোঝা গেল? ভালো অঙ্ক। আচ্ছা, তাহলে ওই যেটা বললাম রুটের হোল স্কোয়ার ওটা খাতায় লিখে রাখো, একটা নিয়ম খাতা করো, ওখানে লিখে রাখো সব, যত সব নিয়ম, ঠিক আছে? এগুলো লাগবে কিন্তু, এগুলো সব লাগবে। 4, এটা 5, বোঝা গেল? আচ্ছা, 5এরটা দেখো, অনেকে অঙ্কে কাঁচা থাকো, 11-এ যেও কিন্তু এগুলো লাগবে, বোঝা গেল? এগুলো খালি এগুলো লিখে রাখো। 5, দুটি সমকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি ও 5 সেমি এবং বৃত্তের কেন্দ্র ও। দুটি সমকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, একটা ছোট বৃত্ত আছে, একটা ছোট বৃত্ত আর একটা বড় বৃত্ত, ঠিক আছে? দুটো সমকেন্দ্রীয় বৃত্তের, একটার ব্যাসার্ধ 5 সেমি, একটার ব্যাসার্ধ 3 সেমি এবং বৃত্তের কেন্দ্র। বড় বৃত্তের এবি একটি জ্যা ছোট বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করে। বড় বৃত্তের এবি জ্যা ছোট বৃত্তের পি বিন্দুতে স্পর্শ করে। তাহলে এবি জ্যা, বড় বৃত্তের, এই যে বড় বৃত্তের এবি একটা জ্যা, সেটা কি করে? ছোট বৃত্তের এবি ছোট বৃত্তের পি বিন্দুতে স্পর্শ করে, এটা পি বিন্দু। তাহলে কি বলেছে? এবি জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে এবি জ্যা, এই পুরো জ্যাটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এটা কি করবো? দেখো, এটা কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। তাহলে আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে, এটা ধরো বড় বৃত্তের কেন্দ্র, তাই তো? এই কেন্দ্রটা আমি যখন বড় বৃত্তটা কনসিডার করছি সাপোজ, তাহলে বড় বৃত্তের কেন্দ্র, এটা বড় বৃত্তের জ্যা। তাহলে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর যদি আমরা লম্ব এখানে টানি, তাই তো? এটা টানলাম, ওপি যোগ করলাম, সিম্পল ভাষায় ওপি যোগ করলাম। পিটা কি? স্পর্শক। পিটা কি? এই ছোট বৃত্তের স্পর্শক, তাই তো? পিটা। তাহলে স্পর্শক, এই পি বিন্দুতে স্পর্শক, এবং এই স্পর্শ বিন্দুতে এই কেন্দ্র থেকে অঙ্কিত যে সরল রেখার যেটা, তাই তো, সেটা পরস্পর লম্ব হয়। আবার বলছি, পি বিন্দুতে এই ছোট বৃত্তের উপর যে স্পর্শকটা এবং এই স্পর্শবিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখা পরস্পর কি হয়? লম্ব হয়। তাহলে এইটা লম্ব, এটা ও ধরো নাম দিয়ে দিলাম ওপি লম্ব এবি, ওপি লম্ব আমি দিচ্ছি এবি। ক্লিয়ার? আচ্ছা, এই জ্যাটা দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে আমি ও আর বি যুক্ত করলাম, ও আর বি যুক্ত করলাম, ও বি যুক্ত করা হলো। আচ্ছা, তাহলে আমরা এইবার দেখো, এটা কি? লম্ব, ওপি লম্ব এবি, এটা প্রমাণ করে ফেললাম। আচ্ছা, এইবার দেখো, ও বিন্দু থেকে এই এবি জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে সেই লম্বটা জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, উপপাদ্যে পড়েছ, তাই তো? তাহলে ও বিন্দু থেকে যেহেতু ওপি লম্ব এবি, তাহলে আমরা বলতে পারি এখান থেকে এপি সমান পিবি বলতেই পারি, কেননা সমদ্বিখণ্ডিত করবে এই লম্বটা, এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে যে কোনো লম্ব, তাই তো? তাহলে এপি সমান পিবি। তাহলে পিবির দৈর্ঘ্যটা বের করলে তাকে 2 দিয়ে গুণ করলে আমি এবিটা পেয়ে যাব। তাহলে পিবিটা কি কত হবে? আচ্ছা, ওবিটা কি? ওবি এর মান হচ্ছে, দেখো, বড় বৃত্তের ব্যাসার্ধ ওবি, এটা দেওয়া আছে 5 সেন্টিমিটার। ও আচ্ছা, এবার দেখো ওপি, ও আর পিটা অ্যাকচুয়ালি কি? ছোট বৃত্তের ব্যাসার্ধ না ওপি, তাই তো? তাহলে ওপি এটা দেওয়া আছে 3 সেন্টিমিটার, তাই তো? কোশ্চেন ওটাই দেওয়া আছে 5 আর 3। তাহলে এইটা হচ্ছে 3 আর এই পুরোটা হচ্ছে 5, এটা 5 সেমি, এটা 3 সেমি। তাহলে পিবি এর ভ্যালু বের করতে পারবো। আমরা কি জানি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। সমকোণী ত্রিভুজ তো এটা 90 ডিগ্রি লম্ব, প্রমাণ করেছি এটা 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ওপি বি এর ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার সমান ওবি স্কোয়ার। তাহলে ওপি স্কোয়ারের ভ্যালু কত? 3 স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার যেমন আছে রাখছি, এর ভ্যালুটা বের করতে হবে। ওবি স্কোয়ার মানে 5 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখছি পিবি স্কোয়ার সমান 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে পিবি স্কোয়ার সমান 5 5 25 মাইনাস 3 3 9। পিবি স্কোয়ার সমান 25 মাইনাস 9 মানে 16। তাহলে পিবি সমান √16 মানে 4 একক, এই 4 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে পিবি সমান 4 সেন্টিমিটার দেওয়া রয়েছে। অতএব এ বি জ্যায়ের দৈর্ঘ্য সমান কত? 4। এখান থেকে এতটা 4, টোটালটা কত? 8, 4 দুগুণে 8, 4 × 2 সমান 8 সেন্টিমিটার।
কেন 8 সেন্টিমিটার হলো? এই যে এপি সমান পিবি, এপি সমান পিবি, এটাও যা এটাও তা, তাহলে এটা যদি 4 হয় এটাও 4, 4 4 8 সেন্টিমিটার। বোঝা গেল এখান থেকে? তাহলে অঙ্কটা তুলে নাও। আচ্ছা, এবার দেখো কি বলেছে 6টা দেখো কি বলেছে, 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি রম্বস আমি আঁকলাম, তার একটা কর্ণের দৈর্ঘ্য যদি 12 সেন্টিমিটার হয়, তার একটা কর্ণের দৈর্ঘ্য ধরো আমি বলছি 12, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্যটা কত? বোঝা গেল? তাহলে এটাও 10, এটাও 10, সবগুলো 10 রম্বসের, তাই তো? আচ্ছা, এইটা হচ্ছে টোটালটা 12। আচ্ছা সাপোজ হ্যাঁ এইটাই 12, তাই তো? তাহলে রম্বসের নামটা আমি যদি দিয়ে দিই ABCD, এটা ধরো ও দিচ্ছি নাম, তাহলে AC ইকুয়াল টু আমি এখানে ধরেছি 12, এসি কর্ণ, এসিটা 12 সেন্টিমিটার, ঠিক আছে? আর প্রত্যেকটা বাহু প্রত্যেকটা দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার। আমাদের কি বের করতে হবে? আমাদের BD বের করতে হবে, BD সমান কত এটা বের করতে হবে। আচ্ছা, এখানে কোন থিওরিটা লাগাবো? এখানে দেখো আমরা কি জানি, রম্বসের কর্ণদ্বয়, এখানে লিখছি, এটা লিখে রাখো খাতায়, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এইটা মনে রাখবে, এই যেগুলো স্টার দিয়ে লিখে রাখো। এই প্রসঙ্গে বলে রাখি, রম্বস আর বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের কর্ণদ্বয় খালি সমদ্বিখণ্ডিত করে। এই দুটো খালি লিখে রাখো খাতায়। কি বললাম? আয়তক্ষেত্র এবং সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এবং বর্গক্ষেত্র আর রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত তো করেই, সমকোণে করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এটা 90 ডিগ্রিও হবে, তাই তো? আর সমদ্বিখণ্ডিত করে মানে AO সমান OC হবে আর DO সমান OB হবে। ক্লিয়ার? তাহলে এখানে যেটা বললাম সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে এখানে এটা টোটালটা 12, তাহলে AO এর ভ্যালুটা আমরা পেয়ে যাব, AC সমান হচ্ছে 12, তাহলে AO সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানে আমরা জানি, বলতে পারবো AO সমান OC, তাই তো? এটা সমান তাহলে কত হবে? টোটালটা 12/2 সমান 6 সেন্টিমিটার পেয়ে গেলাম, এটা 6 সেন্টিমিটার। তাহলে AOটা আমি দিয়ে দিচ্ছি এখানে 6, ক্লিয়ার? AOটা 12 সেন্টিমিটার আছে, AO সমান OC, এটা দিয়ে দিচ্ছি 6। তাহলে এইটা এখন আমি মুছে 6 করে দিচ্ছি, সুবিধা তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা 6, টোটালটা কিন্তু 12 আছে, তাহলে এখান থেকে এতটা ভাবো এখন 6 আছে। ক্লিয়ার? এখান থেকে এতটা আমি 12 লিখেছিলাম এখানে, তাই এখান থেকে এতটা 6, এটা 90 ডিগ্রি, এটা 10, তাই তো? এটা 10, AB সমান 10, তাহলে AB সমান 10 সেন্টিমিটার বাহু। এবার আমি ত্রিভুজ কি লিখবো? ত্রিভুজ AOB এর আমরা কি লিখলাম? AO স্কোয়ার প্লাস OB স্কোয়ার সমান AB স্কোয়ার লিখতে পারি না পারি না বলো? AOBটা কি সমকোণী ত্রিভুজ? AOB সমকোণী ত্রিভুজ তো, কেন? কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত, এটা 90 ডিগ্রি সমকোণে আবার সমদ্বিখণ্ডিত করে, মানে কি এটা সমান এটা, এটা সমান এটা, তাই তো? তাহলে আমরা সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানে AO সমান OC লিখলাম, আবার এখানে আমি লিখে রাখছি DO সমান OB, এটাও লিখে রাখছি, কেননা সমকোণে সমদ্বিখণ্ডিত করে, পরপর সমদ্বিখণ্ডিত করবে, আর সবগুলো 90 ডিগ্রি হবে, ঠিক আছে? তাহলে এই কনসেপ্টটা কাজে লাগাবো। এইখান থেকে এটা যেহেতু এটা হয়, সেই জন্য আমরা এখান থেকে OBর মানটাকে বের করব। OBর মানটা বের করে সে আগের অঙ্কের মতন OB সমান DO, তাহলে আমাদের বের করতে হবে কি? BD। তাহলে BD সমান আমরা লিখতে পারি DO প্লাস OB, লিখতে পারি তো, DO প্লাস OB। তাহলে OBর মানটা পেয়ে যাব, তাকে 2 দিয়ে গুণ করব, তাই তো? তাহলে পেয়ে যাব, বা ওইটা প্লাস ওইটা করে দেবো, OBর যা মান OB আর DO সমান, তাই তো? তাহলে সেই দুটোকে পরপর যোগ করে দেবো দুবার, তাহলে সেটা পেয়ে যাব। ক্লিয়ার? এবার দেখো করছি, তাহলে সমকোণ ত্রিভুজের এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে এর ভ্যালুটা এখানে বসাও,
এও স্কোয়ার মানে হচ্ছে 6 স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার সমান 10 স্কোয়ার এবি 10। বোঝা গেল তো এটা সমকোণী ত্রিভুজ, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে ওবি স্কোয়ার সমান 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার সমান এখানে হবে 100, আমি একদম করে দিচ্ছি, মাইনাস 6 6 36 সমান আসছে 64। এটা তাহলে ওবি সমান আসবে √64 মানে 8। তাহলে ওবি বেরিয়ে গেল 8। ওবি সমান 8, এখান থেকে এতটা 8, এখান থেকে এতটা কত, এটাও 8, কেননা আমরা কি বললাম এক্ষুনি, ডিও সমান ওবি, এটা 8 হলে এটাও 8। তাহলে এবার আমরা কি করব, বিডি সমান ডিও প্লাস ওবি, তাহলে 8 প্লাস 8 সমান 16। বোঝা গেল? তাহলে 8 প্লাস 8 সমান 16 সেন্টিমিটার। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম 16 সেন্টিমিটার। বোঝা গেল অঙ্কটা? আচ্ছা, এবার দেখো 6 তো হলো, 6 হয়ে গেল। 7 অঙ্কটা দেখো, 7। 7টা কি বলেছে, ত্রিভুজ এবিসি এর এ 90 ডিগ্রি, ত্রিভুজ এবিসি এর এ 90 ডিগ্রি, এবিসি এর এইটা হচ্ছে 90 ডিগ্রি বলে দেওয়া আছে। এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি, তার এডি লম্ব বিসি, এটা এডি লম্ব বিসি, এডিটা বিসি এর উপর লম্ব। যদি বিডি ইস টু সিডি সমান 9:16 হয়, বিডি ইস টু সিডি, আমি এখানে লিখছি বিডি ইস টু সিডি 9:16, বিডি ইস টু সিডি, তাহলে এটা 9:16, আমি এখানে সুবিধার জন্য লিখে রাখছি তোমাদের, 9:16 হয়, তবে এবি ইস টু এসির মান নির্ণয় করো। কি বার করতে হবে, এবি ইস টু এসি সমান কত, এবি ইস টু এসি, এটা বের করতে হবে। ঠিক আছে, এবার দেখো আমরা তাহলে এখানে করব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ সিএবি, সিএবি এর কি হচ্ছে দেখো, ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ হচ্ছে সিবিএ, তাই তো, বা সিএবি, সিবিএ লিখো। সিবিএ এর ক্ষেত্রে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ সিবিএ কি কোণ, এই কোণটা 90 ডিগ্রি, তাই তো, কোণ এডিবি, এবিডি এর যে এডিবি, তাই তো, এডিবি এই কোণটা, আর সিবিএ এর এই কোণটা মানে সিএবি, তাই তো, এটা সমান কত, 90 ডিগ্রি। বোঝা গেল? আচ্ছা, আর এবার দেখো এই কোণটা, ত্রিভুজ এই কোণটা কি সাধারণ সিবিএ, তাই তো, এই কোণটা যেটা আছে সিবিএ, দেখো ত্রিভুজ এবিডি এর এই কোণটা আর ত্রিভুজ সিবি এর এই কোণটা, তাই তো, দুটো কোণই তো একই, দুটো কোণ সেম, তাহলে সিবিএ হচ্ছে, আমি লিখে দিচ্ছি সাধারণ কোণ, একই কোণ। তাহলে এই দুটো ত্রিভুজ যে কোনো দুটো কোণ যদি সমান হয়ে যায়, তাহলে আমরা তাকে বলবো কি, সদৃশকোণী ত্রিভুজ। তাহলে এবিডি আর সিবিএ সদৃশকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিডি সদৃশকোণী ত্রিভুজ, ত্রিভুজ সিবিএ, তাহলে এই দুটো হচ্ছে কি, সদৃশকোণী, আমি এখানে লিখে দিচ্ছি সদৃশকোণী ত্রিভুজ। কোণগুলো তার মানে কি, দুটো কোণ সমান হলেও আরেকটা কোণ অটোমেটিক্যালি সমান, সেজন্য তিনটে কোণ সমান হলে সেই দুটো ত্রিভুজকে বলি সদৃশকোণী। এবার দেখো এবিডি আর কি বললাম, সিবিএ, ক্লিয়ার যেগুলো বললাম। তাহলে এবি ইস টু এসি, এবি ইস টু এসি, এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে সদৃশকোণী ত্রিভুজের তাদের অনুরূপ বাহুগুলো কি হয়, তো অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বিডি, তাই তো, এখানে এটা 9 আছে, এইখানটা টোটালটা হচ্ছে 16 আছে, 16:9। তাহলে এই ত্রিভুজটার ত্রিভুজ এবিডি এর এইটা, তাই তো, বিডি, এবিডি এর ক্ষেত্রে আমি লিখছি ত্রিভুজ এ বিডি আর ত্রিভুজ এখানে পাশে লিখছি আমি সিবি, এই দুটো ত্রিভুজ সদৃশ্য, ও
এইটা এর ক্ষেত্রে বিডি বাই বিএ, বিডি বাই বিএ, তাই তো বিডি, এই বিডি আর এই বিএ, বিডি বাই বিএ বা এবি আমি লিখছি, বিএ কে আমি লিখছি এবি। বোঝা গেল? এই যে বিডি ত্রিভুজ, এবিডি ত্রিভুজ কোনটা? এখানে দেখো ত্রিভুজ এবিডি, এইটা আমি সুবিধার জন্য আঁকছি, যেহেতু একটা ছবিতে আছে গুলানোর চান্স বেশি। এইটা আছে, এইটা আছে, তাই তো এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এইটা 90 ডিগ্রি এটা। আর আরেকটা ত্রিভুজ তোমাদের পাশে আমি এঁকে দিচ্ছি, এইটা, এইটা, এইটা একটা, ঠিক আছে? এইটা হচ্ছে এ, এটা বি, এটা ডি, এটা সি, এটা এ, এটা বি, এটা 90 ডিগ্রি। তাহলে দেখো বিডি বাই এবি, এই যে বিডি ভূমি, এই ত্রিভুজের ভূমি বিডি, তাই তো এই ত্রিভুজের ভূমি এবি, তাই তো দেখো দুটো ত্রিভুজ একদম পাশাপাশি। বোঝা গেল? তাহলে এইটা বিডি বাই এবি, ক্লিয়ার? তাহলে বিডি বাই এবি সমান, এখানে আর কেন ভ্যালু বলতেছে অতিভুজটা দেখো, আমি লিখতে পারি এবি ইস টু এসি বলেছে, তাই তো এসি, এসি এটা বলে দেওয়া আছে। তাহলে বিডি বাই এবি ইজ ইকুয়াল টু বিসি, তাই তো বলতে পারি এখানে বিসি, এবিডি, এবিডি তাহলে হচ্ছে বিডি বাই, আর এখানটা আমি বলতে পারি এবি, বিডি বাই এবি সমান এইখানটা সিবিএ আছে, সিবিএ, 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 এবি ইস টু এসি এটা চাইছে। তাহলে আমি বলতে পারি এবি বাই এসি, এবি বাই এসি, তাই তো এটা আমি বলতে পারি। বিডি বাই এবি সমান এবি বাই এসি, বিডি বাই এবি, বিডি বাই এ এবি, তাই তো বিডি বাই এবি সমান এবি বাই এসি, সমান এবি বাই এসি বলতে পারি আমি। তাহলে সমান এবি, এই ত্রিভুজের এবি বাই, মানে এটা লম্ব, তাই তো এই অতিভুজ, তাই তো এবি বাই বিসি, সরি এটা বিসি হবে, এবি বাই বিসি, তাই তো এটা অতিভুজ, এই ত্রিভুজের অতিভুজ এটা এবি বাই বিসি। বোঝা গেল? কি লিখলাম? একদম ভেঙে লিখে দিলাম। দেখো তাহলে এই ত্রিভুজের বিডি বাই এবি, এই ত্রিভুজের বিডি বাই এবি, বিডি বাই এবি করলাম আমি, মানে বিডি, বিডি বাই এবি, লাল লাল, লাল লাল মেলাও, এই ত্রিভুজের ভূমি বাই এই ত্রিভুজের ভূমি, বিডি বাই এবি ইজ ইকুয়াল টু এই ত্রিভুজের অতিভুজ, এটা 90 ডিগ্রি, তার মানে এটা অতিভুজ, এটা 90 তো। বোঝা গেল? তাহলে এটা অতিভুজ, তাহলে এ বি এই ত্রিভুজের অতিভুজ বাই এই ত্রিভুজের অতিভুজ, এটা 90, এটা অতিভুজ, তাহলে এবি বাই বিসি। ঠিক আছে? তাহলে আলাদা আলাদা করে, অসুবিধা হলে এরকম আলাদা আলাদা করে এঁকে নেবে, এই একটা ছবি আর এই একটা ছবি পাশাপাশি এঁকে নিলাম, এঁকে এবার করছি আমি, ক্লিয়ার? তাহলে বিডি বাই এবি, এবার দেখো বিডির ভ্যালু কত বলে দেওয়া আছে, বিডি ইস টু সিডি সমান 9:6, তাহলে আমরা ধরে নিচ্ছি এখান থেকে বিডি সমান 9x আর সিডি সমান আমি ধরে নিচ্ছি 16x, ঠিক আছে? বিডি সমান 9x একক, সিডি সমান 16x একক আমি ধরে নিচ্ছি। তাহলে বিডির জায়গায় আমি এখানে বসাবো 9x বাই এবি সমান, এখানে দেখো এবি বিসি, এবি বাই বিসি। এবার দেখো বিসির ভ্যালুটা কত, বিসি সমান আমরা কি জানি, সিডি, বিডি প্লাস সিডি, বিসি সমান কি বিডি প্লাস সিডি। তাহলে এখান থেকে বিসি সমান বিডি প্লাস সিডি, বিডির ভ্যালু কত 9x, সিডির ভ্যালু কত 16x, তাহলে 9x প্লাস 16x, তাহলে 25x, ক্লিয়ার? এটা একক, তাহলে 25x একক। বোঝা গেল? এক্সটা কি হচ্ছে সাধারণ অনুপাত, ধরি দুটি বাহু, ধরি সাধারণ অনুপাত সমান x ধরে এখানে লিখবে বিডি সমান 9x আর সিডি সমান 16x, তাহলে 25x বিসির ভ্যালু হয়ে যাচ্ছে 25x, তাই তো বিসিটা, টোটালটা বিসিটা, এইটা প্লাস এইটা, তাহলে 25x হয়ে গেল। তাহলে এবার আমি এবি স্কোয়ার কোনাকুনি গুণ করব, এবি স্কোয়ার সমান 25 × 9, 25 9 হচ্ছে 225 x স্কোয়ার, তাই তো 225 x স্কোয়ার। তাহলে এবি সমান কত বেরোবে, আমাদের কি বের করতে বলেছে, এবি ইস টু এসি, এবি ইস টু এসি এটা বের করতে বলেছে। তাহলে এবি, এখান থেকে তাহলে এবি আমরা পাবো এবি বাই বিসি, তাই তো বিডি বাই এবি সমান এবি বাই বিসি, ঠিক আছে? তাহলে এবি সমান এখানে পাবো হচ্ছে 25 25 225, রুট ওভার 225 x স্কোয়ার, রুট ওভার 225 x স্কোয়ার সমান এখানটা পাবো আমরা 25
এক্স এটা পেয়ে গেলাম। তাহলে এ বির ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 25x। আচ্ছা এ বি এটা পেয়ে গেলাম আমরা 25x। তাহলে এসির ভ্যালুটা আমরা পেয়ে যাব, এটা তো 90 ডিগ্রি, এ বি আমরা পেয়ে গেছি 25x। তাহলে এসির ভ্যালুটা আমরা কী করে পাবো? আমরা জানি এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার মানে হচ্ছে 25x স্কোয়ার, তাই তো 25x স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি, বিসি মানে হচ্ছে 25x, তাই তো। তাহলে বিসি সমান 25x স্কোয়ার, 16 না 25x, তাহলে এটা হচ্ছে 25 225, এই সরি 225 রুট 15 ভুল হয়ে গেছে, ভারী মিস্টেক। 225x স্কোয়ার মানে 15x, তাই তো 625 হলে এ বি সমান 15x। তাহলে এখানে 15 বসাচ্ছি, 15x তার হোল স্কোয়ার, 15x স্কোয়ার, তাই তো। তাহলে এখানটা আমি করছি তার 15x স্কোয়ার, এ বি স্কোয়ার আছে প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, বিসি মানে হচ্ছে 25x স্কোয়ার, ক্লিয়ার। তাহলে এখানে এসি স্কোয়ার সমান কত হবে? 25x স্কোয়ার মাইনাস 15x স্কোয়ার, তাই তো, হোল স্কোয়ার, এক্স স্কোয়ার না, হোল স্কোয়ার। তাহলে 25x স্কোয়ার মানে 25 625x স্কোয়ার মাইনাস 225x স্কোয়ার, তাহলে কত হবে? 400x স্কোয়ার। তাহলে এখানে হয়ে গেল এসি স্কোয়ার সমান 400x স্কোয়ার। আচ্ছা কোথায় করে এবার এখানে করছি, দাও এসি স্কোয়ার সমান 400x স্কোয়ার, বোঝা গেল। তাহলে এসি সমান কত হবে? রুট ওভার 400x স্কোয়ার সমান 400 রুট করলে কত হয়? 20 হয়, এক্স স্কোয়ারের রুট করলে এক্স হয়, তাহলে এসি সমান পেয়ে গেলাম 20x। আমাদের চাইছে এবার মানটা বসিয়ে দেবো, এবির মান আমরা পেয়েছি 15x, এসির মান পেয়েছি 20x। তাহলে এবি ইজ টু এসি, তাহলে এখানে করছি এবি ইজ টু এসি মানে এবি বাই এসি। তাহলে এখানে কত পাবো? এবির ভ্যালু হচ্ছে 15x বাই এসির ভ্যালু হচ্ছে 20x, এক্স কেটে দাও, তাহলে 5 3 15, 5 4 20, তাহলে 3 4, অতএব ফাইনাল অ্যান্সার এবি ইজ টু এসি সমান 3:4। তাহলে এটা হবে উত্তর, বোঝা গেল অঙ্কটা। সব ওই লম্ব অতিভুজ এভাবে করবে, আর এটা মেন কনসেপ্ট, যেটা লাল বাই লাল সমান সবুজ বাই সবুজ, এটা মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এটা কত হলো? 4 থেকে 7, 4 7, 4 8, 4 8 কি বলেছে? 2 tan থিটা cos 60 ডিগ্রি সমান tan 60 ডিগ্রি হলে 2 tan থিটা cos 60 ডিগ্রি সমান tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি হলে sin থিটা মাইনাস 15 এর মান কত? sin থিটা মাইনাস 15 ডিগ্রি সমান কত? ঠিক আছে, তাহলে এখানে দেখো কি করব, cos 60 এর মান কত? হাফ, তাহলে 2 tan থিটা ইন্টু 1/2 সমান tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। মানগুলো মুখস্থ করতে থাকো আস্তে আস্তে করে, ঠিক আছে, পরীক্ষা কিন্তু লাগবে। 2 2 কেটে গেল, তাহলে tan থিটা সমান √3। তাহলে tan থিটা সমান কি বলেছিলাম? tan থিটা এদিকে কোনো নিউমেরিক্যাল ভ্যালু থাকলে দেখবো tan কতর মান √3, এখানে যেহেতু tan আছে, tan 60 এর মান √3, তাহলে থিটা সমান হবে 60 ডিগ্রি। যদি নিয়ম মনে রাখতে অসুবিধা হয়, এই মানে এইগুলো কতর মান কত, ওই ছকটা, তাহলে কিন্তু ওই ট্রিগোনোমেট্রিক টেবিলের আমার একটা চ্যানেলে শর্ট ভিডিও দেওয়া আছে, কী করে মুখস্থ করতে হয়, মনে রাখতে হয়। প্রথম দুটো মনে রাখলে বাকিগুলো তোমরা মনে রাখতে পারবে ইজিলি, বাই চান্স। তাহলে বাই চান্স ভুলে গেলে ওইভাবে করে নিতে পারবে, তাহলে সেটা দেখে নেবে। থিটা যেগুলো 60 ডিগ্রি, তাহলে সাইন থিটার জায়গায় এবার আমি 60 ডিগ্রি বসিয়ে দিচ্ছি। তাহলে সাইন এটা কত হবে? 15 3 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান কত গো? 1/√2, তাহলে এটা হবে উত্তর, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো 8এরটা হলো 9, তোমরা পজ করে তুলে নাও,
ঠিক আছে, পজ করো, পজ করে তোমরা অঙ্কটা বোঝে ভালো করে তুলে নাও। ডাউট হলে কমেন্ট সেকশানে নিচে জানাও। 9 দেখো কি বলেছে, আর cos থিটা সমান 1 আর sin থিটা সমান 1 হলে আর এবং থিটার মান কত? আর cos থিটা সমান 1 আর sin থিটা সমান 1 হলে আর ও থিটার মান কত? আর এর মান কত আর থিটার মান কত? তাহলে এবার কি করব, এইরকম অঙ্ক থাকলে আমরা কি করব, আগে স্কোয়ার করে দেবো। আর স্কোয়ার cos স্কোয়ার থিটা সমান 1 আর স্কোয়ার sin স্কোয়ার থিটা সমানও 1 স্কোয়ার মানে 1। এবার কি করব, 1 নম্বর আর এটা 2 নম্বর দিলাম, আর এর মান বের করার জন্য 1 আর 2 যোগ করব। কত হবে? আর স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার sin স্কোয়ার থিটা সমান 1 প্লাস 1 2। আর স্কোয়ারটা যদি এবার কমন নিই কত হবে? cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা সমান 2। sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান কত? 1। আর বলার দরকার নেই, পরীক্ষার সামনে। তাহলে আর স্কোয়ার ইন্টু 1 মানে আর স্কোয়ারের মান 2। আর সমান কত হবে? √2। স্কোয়ার থাকলে স্কোয়ারটা উঠাতে গেলে এখানে কিন্তু স্কোয়ার রুট করতে হয়। অনেকে এখন অঙ্কে যারা কাঁচা আছো কি করো, 2 দিয়ে ভাগ করে দাও না, এখানে স্কোয়ার রুটটাকে এখানে স্কোয়ার দেবে, বর্গমূল করছো, এটা বোঝা গেল? আর সমান স্কোয়ার √2। আর কি থিটার মান বের করতে বলেছে, তাহলে কি করবো, সিম্পলি আর সাইন থিটাকে আর কস থিটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে আর সাইন থিটা বাই আর কস থিটা সমান কি হবে? আর সাইন থিটা বাই আর কস থিটা সমান 1/1। এদিকেও ভাগ করতে হবে, তাই তো? তাহলে আর কেটে দাও, সাইন থিটা বাই কস থিটা মানে কত? ট্যান থিটা সমান 1। তাহলে ট্যান থিটা সমান কি বললাম এক্ষুনি, আগের অঙ্কটা বললাম, দেখবো ট্যান কতর মান 1, ট্যান 45-এর মান 1। এরকম সিচুয়েশান থাকলে এইভাবে স্টেপটা করব। থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আর এর মান √2, থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। আর ও থিটার মান আমরা পেয়ে গেলাম, বোঝা গেল? তাহলে আর এর মান বের করতে হলে বর্গ করে যোগ করব, থিটার মান বের করতে হলে এটাকে এটা দিয়ে ভাগ করব। ক্লিয়ার? বা এটাকে এটা দিয়েও ভাগ করতে পারো, কোনো তোমাদের ব্যাপার। কিন্তু এখানে ট্যানের মানটা মনে রাখাটা ইজি। cot 45 1 হয়, কিন্তু tan 45 1টা তোমরা সচরাচর ইজিলি মনে রাখতে পারবে, তাই তো? সেই জন্য ট্যান দিয়ে জেনারেলি করবে, ভাগ করবে ওটাকে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো, এটা হলো 9, এবারে 10-এরটা দেখো কি বলেছে, একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি 19 সেমি এবং কর্ণের দৈর্ঘ্য 11 সেমি হলে আয়তঘনটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি দেওয়া আছে কত? 19 সেন্টিমিটার। ধরি দৈর্ঘ্য L, প্রস্থ B, উচ্চতা H। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার সমষ্টি দেওয়া আছে 19 সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 11 সেন্টিমিটার। কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি হয়? √ দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এটা আয়তঘনের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা। ঠিক আছে, হলে তার সমগ্র তলের ক্ষেত্রফলে কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল কি আয়তঘনের? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, মানে দুটো করে গুণ করে তার সবগুলোকে একসাথে যোগ করে দেবে, তাকে আবার 2 দিয়ে গুণ করবে। এটা হয় সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কি করে আসছে, কি হচ্ছে, সেই জিনিসগুলো যদি চাও কমেন্ট বক্সে করে লিখে জানাও, তাহলে আমি ভালো করে একদিন পুরো ফর্মুলাগুলো কি করে আসছে বলে দেবো। এখন বললে কিন্তু টাইম চলে যাবে, বেশি টাইম নেই আর। তাহলে L প্লাস B প্লাস H সমান 19, এইটা সমান এটা দেওয়া আছে। তাহলে এবার কি করব, এইখান থেকে এটা করব। আমরা কি জানি, L স্কোয়ার এখানে লিখছি, L স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস H স্কোয়ার সমান, কি করেছি, বর্গ করলাম উভয় পক্ষে। এই পাশে বর্গ করলে কি হবে, রুটটা উঠে যাবে। এই পাশে বর্গ করলে কি হবে, 11 স্কোয়ার কত হবে? 121। ঠিক আছে, L স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস H স্কোয়ার সমান 121। ঠিক আছে, তাহলে এটা কি হবে, A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ারের ফর্মুলা কি? A প্লাস B প্লাস C এর হোল স্কোয়ার মাইনাস 2AB মাইনাস 2BC মাইনাস 2CA, বা এটাও আমি লিখতে পারি, আচ্ছা মাইনাস এটাই লিখি, মাইনাস 2AB মাইনাস 2BC মাইনাস 2CA
ঠিক আছে, বোঝা গেল? এটা সমান কত 121, এটার ফর্মুলা এটা। তাহলে এটার মান কত, এল প্লাস বি প্লাস এইচ এর মান 19, তাহলে 19 স্কোয়ার মাইনাস 2 যদি আমরা কমন নিই কত হবে, এল বি প্লাস বিএইচ প্লাস এল এইচ সমান 121। দেখো এই টার্মটাই তো সমগ্রতলের ক্ষেত্রফল, তাই তো একই, এল বি প্লাস বিএইচ প্লাস এল এইচ। ক্লিয়ার? তাহলে এর ভ্যালুটা বের করলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে কি হবে, 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এল এইচ সমান 19 স্কোয়ার মাইনাস 121। 121টাকে এদিকে আনবো আর এটাকে ওদিকে পাঠিয়ে দেবো, মানে একই জিনিস, তাই তো? এটার মান তোমরা বের করবে। এটা সমান কত হবে, মাইনাস এটা সমান কত হবে, 121 মাইনাস এইটা হবে। তাহলে মাইনাসটা যদি তুলে দিই তাহলে কত হবে, 19 স্কোয়ার মাইনাস 121। তাহলে 19 হোল স্কোয়ার, 19 ইন্টু 19 9 9 81 9 81 8 9 9 9 হলো 9 9 17। তাহলে এটা হবে 19 1 1 9 7 16 361 মাইনাস 121, তাই তো? এটার ভ্যালু বেরোবে এখানে 4 2 3 240। ক্লিয়ার? তাহলে এটা হবে 240 কি বর্গ সেমি। একদম লিখে দেবে যে অতএব সমগ্রতলের ক্ষেত্রফল সমান কত হবে, 240 বর্গ সেমি। ঠিক আছে? 11টা কি বলেছে দেখো, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে সমগ্রতলের মান পাই এর সাপেক্ষে কত তা লেখো। তাহলে বক্রতলের ক্ষেত্রফল এস দিয়ে দেওয়া আছে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস আমরা জানি 4 পাই আর স্কোয়ার, আর আয়তন আমরা জানি 4/3 পাই আর কিউব। তাহলে এখান থেকে আমরা যদি আর স্কোয়ারের মানটা বের করি, এস বাই 4 পাই সমান আর স্কোয়ার, তাই তো? বা এখান থেকে আর এর মানটা বের করলে কত হবে, আর সমান √s/4 পাই। ঠিক আছে? আর ভি সমান এখান থেকে আমরা লিখতে পারি 4/3 3v, এটাকে কোনাকুনি গুণ করে দেবো, 3টা এদিকে গুণ হয়ে যাবে, 3v সমান তাহলে কত হবে 4 পাই আর কিউব। তাহলে 3v/4 পাই সমান আর কিউব। ক্লিয়ার? তাহলে এখান থেকে আর এর মানটা বসাবো, আর অ্যাকচুয়ালি কত এখানে, আর সমান s/4 পাই, রুট মানে আমরা লিখতে পারি 1/2, এটা লিখতে পারি, তাই তো? তাহলে 3v/4 পাই সমান এসের আর এর জায়গায় বসাচ্ছি 3/4 পাই হোল টু দি পাওয়ার 1/2, তার আবার কিউব, তাই তো? আর এর জায়গায় এই মানটা বসাচ্ছি, তার কিউব বসাচ্ছি। তাহলে 3v/4 পাই সমান, এটা কি হয়, গুণ হয়ে যাবে, 3/2 হয়ে যাবে, তাই তো? তাহলে s/4 পাই হোল টু দি পাওয়ার 3/2। এইবারে দেখো এই 3/2টাকে উঠালে সুবিধা হবে, তাই তো? 3/2টাকে উঠাতে গেলে আমাকে কি করতে হবে, এখানে 3/2 এখানে যদি আমরা এখানে হোল স্কোয়ার করে দিই, দেখো 3v/4 পাই তার হোল স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি s/4 পাই হোল টু দি পাওয়ার, দেখো এখানে আমি করে দিচ্ছি একদম, s/4 পাই কত হবে, হোল টু দি পাওয়ার 3/2, তার আবার স্কোয়ার হবে, তাই তো? এর স্কোয়ার করলে এখানেও স্কোয়ার হবে। তাহলে এবার দেখো এইটার সাথে এটা গুণ করলে কি হবে, 2 2 কেটে যাবে, থাকবে s/4 পাই হোল কিউব থাকবে। ক্লিয়ার? এটা হলো বোথ সাইড স্কোয়ার করলাম। এটা কিভাবে, 2 2টা কাটানোর জন্য এখানে খালি কিউব করার জন্য দুপাশে আমি স্কোয়ার করলাম, বোথ সাইড বর্গ করলাম। ক্লিয়ার? এখানে তাহলে দেখো 3v বাই এখানে কি হবে, এইখানটা হচ্ছে 9v স্কোয়ার, 3v এর হোল স্কোয়ার মানে কত 9, v 3 3 9, v এর স্কোয়ার মানে v স্কোয়ার, আর এখানে হচ্ছে 4 পাই এর হোল স্কোয়ার আমি লিখছি, তাহলে 4 পাই ইন্টু 4 পাই, দুটো 4 পাই করছি। আর এখানে কত হচ্ছে s/4 পাই এর হোল কিউব, মানে 3টে 4 পাই করছি আমি, তাই তো? 4 পাই ইন্টু 4 পাই ইন্টু 4 পাই, কেন দেখো 4 পাই একটা 4 পাই কেটে গেল, ক্যান্সেল হয়ে গেল, এখানে একটা 4 পাই খালি পড়ে থাকবে, তাই তো? তাহলে দেখো এবারে যদি 9v স্কোয়ার, এখানে 4 পাই পড়ে আছে, এটাকে যদি আমরা এদিকে গুণ হয়ে উপরে উঠে যাবে, 9 4 36 36v স্কোয়ার, তাহলে এখানে লিখছি আমি 36v স্কোয়ার পাই, তাই তো? 9 4 36v স্কোয়ার পাই সমান s কিউব ইন্টু 1 মানে s কিউব।
ক্লিয়ার? তাহলে কি বলেছে, পাইয়ের সাপেক্ষে বের করতে বলেছে, বোঝা গেল? পাইয়ের সাপেক্ষে কত তা লেখো, সমগ্রতলের ক্ষেত্রফলের মান। তাহলে পাইয়ের সাপেক্ষে কত হবে, 30 ভি স্কোয়ার বাই এস কিউব বাই ভি স্কোয়ার যদি আমরা করি, এখানে এস কিউব বাই ভি স্কোয়ার, তাই তো? ভি স্কোয়ারটাকে এদিকে নিচে নামিয়ে দিলাম, তাহলে কত হবে 36 পাই। তাহলে সমগ্রতলের মান হবে এটা হবে অ্যান্সার 36 পাই। বোঝা গেল? বা এস কিউব বাই ভি স্কোয়ারের মানও কোনো অঙ্ক কিন্তু বের করতে দেওয়া থাকতে পারে, তখন কিন্তু এটা করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে দেখো এটা হয়ে গেল 11টা। এবার দেখো 12টা দেখো কি বলেছে, যদি 32টি সংখ্যার গড় 50, ঠিক আছে, যদি প্রথম 16টির গড় 46 এবং শেষ 16টির গড় 53 হয়, তবে 16তম সংখ্যাটি কত? ঠিক আছে, এটা 31টি সংখ্যা হবে, 32 দেওয়া আছে, 31টি সংখ্যার গড় 50, যদি প্রথম 16টির গড়, ফার্স্ট 16টির গড় সমান 46, লাস্ট 16টির গড় 53, শেষ 16টির গড় 53 হয়, আর 31টি সংখ্যার গড় কত বলে দেওয়া আছে, 31টি সংখ্যার গড় সমান বলে দেওয়া আছে 50, তাই তো? এটা 50, এটা 31 হবে, এটা 50, এটা 31 হবে, ঠিক আছে? 31 সংখ্যার গড় 50, ফার্স্ট 16টির গড় 46, লাস্ট 16টির গড় 53 হলে 16তম সংখ্যাটি কত? 16তম সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে আমরা কি করব দেখো, ধরো আমি বলে দিচ্ছি 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে, প্রথম 3টার গড় ধরো কিছু একটা বলা আছে, তাই তো? আর শেষ 3টার গড় বলে দেওয়া আছে আরেকটা, আর টোটালটা বলে দেওয়া আছে ধরো 1 2 3 4 5, 5টার গড় বলে দেওয়া আছে একটা কিছু, তাহলে প্রথম 3টার গড় বলে দেওয়া আছে কিছু, আর শেষ 3টার গড় বলে দেওয়া আছে কিছু। কি করব, এই মোট আমরা বের করতে পারবো। কি হবে, গড় ইন্টু 3, গড় যে নাম্বারটা তাকে 3 দিয়ে গুণ করলে এই 3টে সংখ্যার মোট ভ্যালু পেয়ে যাব। সিমিলারলি এই 3টি সংখ্যার মোট ভ্যালু পেয়ে যাব, গড় যে নাম্বার এদের যে গড় তাকে 3 দিয়ে গুণ করলে মোট ভ্যালু পেয়ে যাব, তাই তো? তাহলে এটার মোট বের করব, এটার মোট বের করব। সিমিলারলি 16কে 46 দিয়ে গুণ করব, 16কে 53 দিয়ে গুণ করব, এই দুটো মোট পেয়ে গেলাম আমরা। এবার দেখো এই যে মোট টোটালটা, আবার এই যে টোটালটা, তাই তো? এইখানে দেখো, এইখানে তোমাকে বলে দেওয়া হয় এই টাইপের অঙ্কটা বলছি, এখানে 16 মাঝের সংখ্যাটা বলা আছে 16তম, এখানে তোমাকে বলে দেবে যে থার্ড সংখ্যাটা কত। সিমিলার অঙ্ক আমি বলছি, থার্ড সংখ্যাটা কত, তাহলে কি হবে, এই মোট বের করলাম, তাই তো? আচ্ছা, এই দুটোকে আমরা যোগ করে ফেলবো, এই দুটো মোটকে আমরা যোগ করে ফেলবো। দুটো মোটকে যদি যোগ করি আমরা, দেখো আমরা কি পাচ্ছি, এইটা প্লাস এইটা প্লাস এইটা, প্রথমে যেটা ক্যালকুলেট করলাম, আবার এইটা প্লাস এইটা প্লাস এইটা কিন্তু দুবার কাউন্ট হয়ে যাচ্ছে, বোঝা গেল? এইটা কিন্তু দুবার কাউন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আবার দেখো 31টি সংখ্যার গড় বলে দেওয়া আছে 50, মানে এখানে তোমার 1 2 3 4 5, 5টি সংখ্যার গড় কিছুটা বলে দেওয়া থাকবে, তাহলে 5কে সেই সংখ্যা দিয়ে আমরা গুণ করব, সেটা আমরা পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে দেখো এই যে মোট সংখ্যাটা, ওটা থেকে ওইটা বাদ দিলে আমরা 16তম সংখ্যাটা পেয়ে যাব। ক্লিয়ার? 16তম যে সংখ্যাটা কি করে পাচ্ছি, আবার বলছি, এই 3টে মোট জানি, এইটা প্লাস এইটা, আবার এই 3টের মোট জানি, যোগ করব এই দুটোকে, এইটা দেখো এটা দুবার ধরা হয়ে যাচ্ছে, হয়ে গেল, থাক, মাইনাস এই যে 5টা সংখ্যার যে মোট কি করে পাবো, এই যে 5 ইন্টু যে 5টা সংখ্যার যে গড় যেটা বলে দেওয়া আছে 31 সংখ্যার গড়, এইটাকে ওটা দিয়ে বিয়োগ করলে এই যে এক্সট্রা যেটা ধরা হয়েছিল সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে সেটাই হবে থার্ড সংখ্যা এখানে, বা এখানে 16তম সংখ্যাটা। তাহলে এটা হিসাব করবে কি হবে, প্রথম 16টির গড় 46, অতএব প্রথম 16টির মোট ভ্যালু, তাহলে 16তম সংখ্যা আমি লিখছি একদম, 16তম সংখ্যা সমান 16 ইন্টু 46 প্লাস 16 ইন্টু 53, লাস্ট 16টা যেটা, 16 ইন্টু 53, এটা আমরা পেয়ে গেলাম কি, একদম
এই 3টা প্লাস এই 3টা, মানে এখানে কিন্তু দুবার একটা ধরা আছে, 16তম সংখ্যাটা কিন্তু দুবার অলরেডি ধরা আছে এখানে এর মধ্যে, মাইনাস এই যে 5টা সংখ্যার মোট, মানে 31টি সংখ্যার মোট, 31 × 50, 31টি সংখ্যার মোট ধরলাম। এখানে একটা সংখ্যা দুবার ধরা নেই, 5টা সংখ্যাই আছে, তাই তো? তাহলে দুবার ধরা আছে একটা সংখ্যা, মাইনাস এখানে একটা সংখ্যা দুবার ধরা নেই, তাহলে ওই যে এক্সট্রা সংখ্যা যেটা দুবার ধরা ছিল সেটা পেয়ে যাবো, মানে এটাই 16তম সংখ্যাটা, ঠিক আছে? তাহলে এখানে ওটা হিসাব করে নেবে তোমরা, 16 × 46 + 16 × 53 মাইনাস 31 × 50, ঠিক আছে? ওটা করবে তোমরা, এটা সম্ভবত এটা হবে 514, এটা উত্তর দেওয়া আছে, তাহলে 16তম সংখ্যাটা 514, ঠিক আছে? আচ্ছা 16 × 46, আচ্ছা আমি করে দিচ্ছি আমরা, 16 × 6 = 96, 9, 16 × 4 = 64, 16 × 3 = 48, 16 × 5 = 80, তাই তো? 848 মাইনাস 0, 5 × 5, 5 × 3 = 15, তাহলে 8 × 6 = 14, 4 × 3 = 7, 8 × 7 = 15 মাইনাস 1550, 1550, 60 70 80, এটা 34, এটা হবে 34 উত্তর হবে, কিন্তু 16তম সংখ্যাটা হবে 34। বোঝা গেল জিনিসটা? তাহলে দেখো 4 নম্বরে হয়ে গেল সবগুলো অঙ্ক করিয়ে দিলাম। তো এরপরে 982 পাতা, এরপরে যে পাতাটা আছে এর আগে, তাই তো শেষ থেকে যেহেতু আমি করাচ্ছি, এরকম শেষ থেকে আমি প্রথমে আস্তে আস্তে করে যাব। আর লং কোশ্চেন যদি তোমাদের দরকার হয় বলবে, নিচে কমেন্ট সেকশন লিখে জানাবে, তাহলে আমি যে প্রতিটা চ্যাপ্টারে যে লং কোশ্চেন ইম্পর্টেন্ট যে লং কোশ্চেনগুলো সেগুলো তোমাদের আমি করিয়ে দেবো, ঠিক আছে? তো চ্যানেলটাকে বেশি বেশি করে বন্ধুদের সামনে ছড়াও, চ্যানেলটাকে হাইপ করো, হাইপ বলে একটা বটম আছে দেখবে, হাইপ করো, লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।